সঙ্গে শেয়ার করার জন্য, যাতে আপনারা একদম রিয়েল ফিল্ডের এক্সপিরিয়েন্সটা পান, যেটা আপনাদের ফিউচার ডেভেলপমেন্ট ক্যারিয়ারের জন্য হেল্প করবে। এবং আমি দুইটা প্রেজেন্টেশন আমি আপনাদেরকে দেখাবো। দুইটা প্রেজেন্টেশন জাস্ট আমি আপনাদেরকে হয়তো একটা ব্রিফ আইডিয়া দেওয়ার জন্য, বাট আমি চেষ্টা করব আপনাদেরকে এক্সপ্লেন করে দেওয়ার জন্য। আর ইন দ্য মিন টাইম যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে, কোনো কোয়ারি থাকে, আমাকে ডেফিনেটলি বা হোস্টকে আপনারা রিকোয়েস্ট করতে পারেন কোশ্চেন অ্যান্সারের জন্য। তবে বেটার হলো যে আমরা কোশ্চেন গুলো আপনারা যদি নোট রেখে দেন, আমরা যখন কোশ্চেন অ্যান্সার সেশন করব ওই সময় যদি কোশ্চেন করেন তাহলে সব থেকে ভালো। থ্যাংক ইউ। আমি হলো আমার সেশনটা শুরু করতেছি। প্রথমেই আমি আমার মনে হয় যে স্ট্যান্ডার্ড সিভি রাইটিং দিয়ে আমরা শুরুটা করি, এরপরে আমরা হলো ইন্টারভিউ টেকনিকের দিকে চলে যাই। কারণ আমাদের তো আসলে প্রথমে সিভিটা দিয়েই আমরা হলো ইন্টারভিউর জন্য আসলে সিলেক্টেড বা শর্টলিস্টেড হই। সো ওই ফরম্যাটেই আমি যাচ্ছি। তো হোস্টে আছি। হ্যাঁ, চলে আসছে নাজমুল। সো আমরা আসি হলো স্ট্যান্ডার্ড সিভি রাইটিং এর উপরে। সো নাজমুল ভাই এবং ওনারা আমার সম্পর্কে অলরেডি আপনাদেরকে বলেছে যে আমি কাজ করছি এইচআর সিনিয়র ম্যানেজার হিসেবে সেন্ট্রোটেক্স লিমিটেডে, এবং আমি হলো এইচআর ডিপার্টমেন্টটাকে লিড করছি। সেন্ট্রোটেক্স লিমিটেড আসলে আমি প্রথমে একটু প্রিভিলেজ নিচ্ছি আমার কোম্পানি সম্পর্কে বলার, যে নাজমুল আপনারা কি স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? সাইদুল ভাই কাইন্ডলি স্ক্রিনটা শেয়ার করেন, আরেকবার একটু করবেন। আচ্ছা, শিওর। আমার এখানে আবার ডিসেবল করে দেওয়া। ভাইয়া হ্যাঁ, আসছে এখন। সরি আপনাদের সবাইকে যে আপনাদের একটু টেকনিক্যাল ডিফিকাল্টিস এর জন্য। সো সেন্ট্রোটেক্স লিমিটেড আসলে বেসিক্যালি এটা বাইং হাউস বাংলাদেশে হেড অফিস, বাট আমাদের অফিস আছে হলো হংকং আর হলো লন্ডনে। আর আমাদের নিজস্ব দুইটা ফ্যাক্টরিও আছে, তো এগুলো সবগুলাই হলো সেন্ট্রোটেক্স এর আন্ডারে। আর আমি এখানকার এইচআর ডিপার্টমেন্টটা লিড করছি। এর বাইরে আমি হলাম কারেন্ট প্রেসিডেন্ট রোটারি ক্লাব অফ গুলশান টাইগার্স, গুলশান টাইগার্স এর কারেন্ট প্রেসিডেন্ট। এবং যেটা রুবেল ভাই বলতেছিল, আমি হলো পাস্ট প্রেসিডেন্ট অফ রোটারি ক্লাব অফ বারিধারা। সো আমরা প্রথমে যাচ্ছি হলো স্ট্যান্ডার্ড সিভি রাইটিং এর উপরে। সো প্রথমেই আমরা আসি যে আজকের সেশন থেকে আমরা আসলে কি শিখবো বা আমাদের আজকের সেশনটার উদ্দেশ্যটা কি। সো আমাদের আজকের সেশনটার উদ্দেশ্য হলো রাইট স্ট্যান্ডার্ড সিভি। আমরা আজকে শেখার চেষ্টা করব যে একটা স্ট্যান্ডার্ড সিভি কিভাবে আমরা লিখতে পারি। তো প্রথমে যদি আমরা আসি, আমাদের এইটা নিয়ে একটা কনফিউশন সব সময় থাকে আমাদের মাঝখানে, যে আমরা কি সিভি দিব না রিজিউমি, অথবা সিভি কি বা রিজিউমি কি। তো আমার মনে হয় যে প্রথমে একটু আমি ক্লারিফাই করে দিই, রিজিউমি ডাটা। তো আপনারা বুঝতেই পারছেন ডিটেইলস একটু থাকুক ইনফরমেশন।
সো আমার এই জন্য মনে হয় যে আপনারা বাংলাদেশের কনটেক্সটে রিজিউমের পরিবর্তে সিভিটাই ফোকাস করেন জব অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে। সো সেকেন্ড যদি আসি, আমরা কারিকুলাম ভাইটিটা কি আসলে, তাহলে আমরা এখন যদি আসি, সো কারিকুলাম ভাইটে বা সিভি এই ফর্মটা আসছে আসলে ল্যাটিন অরিজিন থেকে। এটা একটা ল্যাটিন ওয়ার্ড, এটার মানে হলো দ্য কোর্স অফ ওয়ান্স লাইফ, মানে আমি আমার লাইফের বিস্তারিত এখানে তুলে ধরা বা আপনার সিভি দেখে আপনার লাইফ সম্পর্কে জানা, সেইটাকেই বলা হচ্ছে যে হলো কারিকুলাম ভাইটে। তারপর হোয়াট ইজ দ্য পারপাস অফ এ সিভি, সিভি কি পারপাসের জন্য ইউজ করা হয়? টু ইনফর্ম দ্য এমপ্লয়ার about your education, work experience, skill and interest. আর অন্যভাবে যদি আমি বলি, to sell these qualities and to pursue the employer to invite you to interview. আপনার এটাই কিন্তু ফার্স্ট ইমপ্রেশন, যেটা দেখে আপনার এমপ্লয়ার আপনাকে ইন্টারভিউর জন্য হলো কল করে। আপনার সঙ্গে কিন্তু আপনার ইন্টারভিউ কল করার আগে আপনার সম্পর্কে কিন্তু আপনার ইমপ্রেশন দেয় হলো আপনার সিভি। সো সিভিটা ইজ এ ইম্পর্টেন্ট পার্ট আমাদের হলো ক্যারিয়ারের ক্ষেত্রে। সো এখানে দেখেন হলো কিছু বেনিফিট বলছে যে একটা কি কি বেনিফিট হইতে পারে, যে গ্রেট সিভি, একটা ভালো সিভি যদি হয় তাহলে এটা আপনার কি কি বেনিফিট আছে। তো এক্ষেত্রে দেখেন হলো ইনক্রিজ কনফিডেন্স, হেল্পিং ইউ টু স্ট্যান্ড আউট আর স্ট্যান্ড আউট। আপনার যদি একটা সিভি যদি স্ট্রং সিভি থাকে, একটা ফর্মাল স্ট্যান্ডার্ড সিভি থাকে, এই সিভিটা আপনাকে হলো ক্রাউডেড, কারণ একটা অর্গানাইজেশনে দেখা যায় যে একটা পজিশনের এগেইনস্টে আপনার 200, 300, 500, 1000 সিভিও করে। তো সেখান থেকে হয়তো আমরা ইন্টারভিউ কল করি কয়জন, হয়তো 8 জন, 10 জন, 15 জন বা 20 জনকে। তো আপনার এতগুলো সিভির মাঝখানে যদি আপনি একটা স্ট্যান্ড আউট না করাইতে পারেন তাহলে কিন্তু আসলে একটু ডিফিকাল্ট। সো ওই জন্য এই জায়গাটাতে আপনার একটু চেঞ্জেস নিয়ে আসাটা জরুরি, যে আপনার সিভিটা স্ট্যান্ডার্ড হওয়ার জন্য। তারপরে কি বলছে, ক্রিয়েট দ্য রাইট মাইন্ডসেট। সো আপনার সিভি যদি স্ট্রং থাকে, এনাফ থাকে, তখন আপনার মাইন্ডসেটও কিন্তু স্ট্রং থাকবে, প্লাস হলো আপনার সম্পর্কে আপনার এমপ্লয়ারের মাইন্ডসেটটাও ক্লিয়ার করবে। তারপরে ফ্লেক্সেস ইওর এমপ্লয়াবিলিটি মাসেল, মানে আপনার সিভি যত ভালো হবে আপনার জব ইন্টারভিউ কল পাওয়ার পসিবিলিটি তত বেশি হবে, এবং জব ইন্টারভিউ পাওয়ার পসিবিলিটি যত বেশি মানে আপনার হলো জব পাওয়ার পসিবিলিটি তত বেশি। তার মানে আপনার হলো এমপ্লয়াবিলিটিকে ফ্লেক্সিবল করতেছে। রিডিউস দ্য লেগ ওয়ার্ক ইন ইওর জব সার্চ। সো আপনি যদি আপনার সিভি দিয়ে সহজেই আপনি এমপ্লয়ারকে অ্যাট্রাক্ট করতে পারেন, তাহলে দেখা যাচ্ছে যে খুব দ্রুতই আপনি জব পেয়ে যাচ্ছেন। সো আপনাকে বেশি কষ্ট করতে হবে না। অফ এ ফার্ম ফুটিং ফর দ্য ফিউচার, আপনার ফিউচার সম্পর্কে একদম ফার্ম একটা আইডিয়া দেয়। ক্রিয়েট এ বাজ অফ এক্সাইটমেন্ট, যখন আপনার সিভি যখন স্ট্রং হয় বা ইন্টারেস্টিং হয়, তখন এমপ্লয়ারেরও খুব এক্সাইটেড থাকে যে এই ক্যান্ডিডেটের সঙ্গে মিট করার জন্য। সো ইটস ক্রিয়েট এ এক্সাইটমেন্ট। পাসওয়ার্ড ইউর চেস্ট উইথ প্রাইড। সো আপনি যখন ভালো একটা সিভি যখন দিবেন, সেই সিভি দিয়ে যখন আপনি রেগুলার বেসিসে ইন্টারভিউ কল পাবেন, যখন জব পাবেন, ভালো জব পাবেন, তখন অটোমেটিক্যালি আপনার ভিতরে একটা প্রাউডনেস আসবে যে না, আমার সিভিটা ইফেক্টিভ এবং আমি হয়তো খুব সহজেই জব পেতে পারি। এরপরে যদি আসেন, আমরা এখন সিভি ফরম্যাটে যদি আসি, যে একটা স্ট্যান্ডার্ড সিভি ফরম্যাটে আসলে কি কি থাকা দরকার। আসলে স্ট্যান্ডার্ড সিভি ফরম্যাট যদি আমি বলি, এটা অর্গানাইজেশন টু অর্গানাইজেশন, পার্সন টু পার্সন ভ্যারি করে। কোন অর্গানাইজেশনে কোন হেড অফ এইচআর বা কোন রিক্রুটার হয়তো মনে করে যে তার খালি আমার ওয়ার্কিং এক্সপেরিয়েন্স ইনফরমেশন হলেই হবে, আর কিছু লাগবে না। অনেক অর্গানাইজেশন মনে করে যে তার এডুকেশন এক্সপেরিয়েন্স হলেই হবে, আর কিছু লাগবে না। অনেক অর্গানাইজেশন আবার আছে যে হলো ওকে ফ্রেশ ক্যান্ডিডেট, তার মানে তার ভলান্টিয়ার অ্যাক্টিভিটি কি আছে আমি সেটাকে ফোকাস করব, সেটাকে তারা দেখে। সো অনেকে আছে আবার রেফারেন্স খুঁজে যে এটা রেফারেন্স কে। সো এই জিনিসগুলো আসলে ডিপেন্ড করে পারসন টু পারসন। বাট আইডিয়ালি যদি আমরা বলি যে একটা গুড সিভিতে কি কি পয়েন্ট থাকা দরকার, সেই পয়েন্টগুলো দেখেন আমি আপনাদের সঙ্গে এখানে শেয়ার করছি। একটা বলা আছে হেডার, এরপরে বলা আছে অবজেক্টিভ, এরপরে বলা আছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স, এডুকেশন, রিসার্চ এক্সপিরিয়েন্স আর প্রজেক্ট, কি স্কিল যেমন হলো ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি বা কম্পিউটার স্কিল, তারপরে বলা আছে প্রফেশনাল অ্যাফিলিয়েশন, তারপরে বলা আছে ধরেন হলো সিভিক অ্যাফিলিয়েশন এন্ড অ্যাক্টিভিটিস, তারপরে বলা আছে ট্রেনিং সার্টিফিকেশন,
অনার্স আর অ্যাক্টিভিটিস, পার্সোনাল ডিটেলস, রেফারেন্সেস। এইটা একটা স্ট্যান্ডার্ড সিভি ফরম্যাটের ক্রোনোলজিক্যাল ফরম্যাট। এটার আমি পয়েন্ট বাই পয়েন্ট আপনাদের সঙ্গে ডিসকাস করব, বাট স্ট্যান্ডার্ড এই পয়েন্টগুলো যদি একটা সিভিতে থাকে তাহলে বাংলাদেশের কনটেক্সটে ধরে নেওয়া হয় যে এটা একটা স্ট্যান্ডার্ড সিভি। আপনাদের ক্ষেত্রে বলি আর একটু যে এইটা এই সিভির ফরম্যাটটা কিন্তু আবার কান্ট্রি টু কান্ট্রি ভ্যারি করে। যেরকম ধরেন বাংলাদেশের কনটেক্সটে সিভিতে একটা ছবি থাকাটা স্ট্যান্ডার্ড, বাট অনেক দেশে আপনি সিভিতে ছবি চাইতে পারবেন না, এটা হলো ক্রিমিনাল অফেন্স। এটা কান্ট্রি টু কান্ট্রি ভ্যারি করে। বাট যেহেতু আমরা বাংলাদেশের কনটেক্সটে হলো আছি এবং বাংলাদেশে যেহেতু আমরা জব মার্কেটে খুঁজছি, সেহেতু আমি বাংলাদেশের জব মার্কেটে যে স্ট্যান্ডার্ড সিভি ফরম্যাটটা আছে সেটা নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করছি। আমি যদি প্রথমে এলিবারেশনে যাই যে হেডার সেকশন, একটা সিভির একদম দেখবেন উপরে দিকে টপে কিছু ইনফরমেশন থাকে, এটাকে আমরা বলতেছি হেডার সেকশন। এই সেকশনটাতে কি কি ইনফরমেশন থাকবে সেটা আমরা বলতেছি নেম মাস্ট বি ইন দ্য ফার্স্ট লাইন অফ রিজিউমে অথবা সিভি। সিভির যে আপনি একদম প্রথমে এটা থাকবে হলো না, তারপরে কি থাকবে, এটা বোল্ড আকারে থাকবে, লার্জার দ্যান দ্য লার্জেস্ট ফন্ট ইউজ ইন দ্য বডি। আপনার বডিতে পুরো সিভির বডিতে যে ফ্রন্ট সাইজটা ইউজ করেছেন তার থেকে যাতে বড় থাকে, যাতে আপনার নামটা প্রথমেই হাইলাইটেড হয়। আপনার নামের পরে নামের সঙ্গে সঙ্গে থাকবে হলো অ্যাড্রেস, এটা হলো কারেন্ট অ্যাড্রেসটা হলো প্রেফারেবল, যে আপনার কমিউনিকেশন অ্যাড্রেসটা হবে কোনটা সেটা। তারপর হলো আপনার ইমেল অ্যাড্রেস। ইমেল অ্যাড্রেসের ক্ষেত্রে একটা ইন্টারেস্টিং জিনিস হলো যে আমরা অনেক সময় আনপ্রফেশনাল কিছু ইন্টারেস্টিং বা ইমেল অ্যাড্রেস ইউজ করে থাকি সিভিতে, বাট যেটা আসলে উচিত না। সব সময় সিভিতে ইউজ করার ক্ষেত্রে আপনার নামের প্রথম অক্ষর দিয়ে বা ফুল নাম অথবা শেষের অক্ষর দিয়ে শুরু হয়েছে সুন্দর প্রফেশনাল ইমেল অ্যাড্রেস ইউজ করবেন। যেরকম আমার ক্ষেত্রে যদি আমি বলি, আমি ইউজ করে ফেলে saidul.hasan@gmail.com, বাট অনেকে আছে যে এইরকম ইমেল অ্যাড্রেস ইউজ করে funny@gmail.com, অনেকে আছে আলিবাবা 40 চোর এইরকম ভাবে ইউজ করে। সো আমরা এমন কোনো কিছু ইউজ করব না ইমেল অ্যাড্রেস যেটা সম্পর্কে আপনার সম্পর্কে একটা নেগেটিভ ইমপ্রেশন দেয়। তারপরে হলো আপনার ফোন নাম্বারটা। এখানে অবশ্যই আপনার এমন ফোন নাম্বারটা দিবেন যে ফোন নাম্বারে আপনাকে কানেক্ট করলে অবশ্যই পাওয়া যাবে। আমাদের ক্ষেত্রে ইন্টারেস্টিং একটা পার্ট হলো আমরা যখন সিভি সর্ট করে ইন্টারভিউর জন্য কল করি, স্পেশালি যখন ফ্রেশারদেরকে কল করি, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে তারা ফোনটা পিক করে না, অথবা বলে যে এই ফোনটা আর ব্যবহৃত হয় না, অথবা দেখা যায় যে এই ফোনটা অন্য কেউ ইউজ করে। সো প্লিজ আপনার অথবা আপনার বাসার এমন কারো নাম্বার দেন যে নাম্বারটা কেউ না কেউ একজন পিক করবে এবং সে প্রফেশনালি কথা বলতে পারবে। আপনি যদি আপনার ফোন, কারণ একটা এমপ্লয়ার আপনাকে হয়তো একবার বা দুইবার বা তিনবার ম্যাক্সিমাম হয়তো কল দিতে পারে, বাট এর ভিতরে যদি আপনাকে রিস্ক করতে না পারে সেক্ষেত্রে কিন্তু সে আর কখনোই আপনাকে কল ব্যাক করবে না। তার মানে কি হলো, আপনার একটা ফোন নাম্বারের জন্য আপনার জব অপরচুনিটিটা হারাই ফেলেন। আবার এট দ্য সেম টাইম আবার এটাও অনেক সময় ঘটে যে আপনি হয়তো ফোনটা ধরতে পারেন না ওই সময়, এটা হতেই পারে কোনো একটা ইমার্জেন্সি কারণে, বাট অ্যাটলিস্ট তাকে একটা মেসেজ ড্রপ করে রাখা অথবা কিছুক্ষণের মধ্যে যত দ্রুত সম্ভব একটা রিপ্লাই কল করা যে আপনি হলো তার সঙ্গে কথা বলতে যাচ্ছেন। এটা একটা কার্টসিতে আমরা যাতে কল করি। তারপরে আছে অবজেক্টিভ সেকশন। এইটা খুবই একটা ইম্পর্টেন্ট পার্ট হলো একজন সিভির জন্য এখনকার দিনে। অবজেক্টিভে আসলে আপনার ক্যারিয়ার অবজেক্টিভ সম্পর্কে জানতে চাই অর্গানাইজেশন। সো আপনি কি হইতে চান, আপনি কি করতে চান, এটা সম্পর্কে আইডিয়া নিতে চাই। তাহলে এখন আপনার হলো ক্যারিয়ার অবজেক্টিভে যদি আপনি লিখে রাখেন যে আই এম সার্চিং ফর এ গভর্নমেন্ট জব, কিন্তু আপনি অ্যাপ্লাই করছেন একটা বেসরকারি জবে, তাহলে কিন্তু আপনার সিভি প্রথমেই শর্টলিস্টেড হবে না। তো আপনার এই ক্যারিয়ার অবজেক্টিভ কিন্তু একটা অনেক বড় একটা ইম্পর্টেন্ট পার্ট। সেই ইম্পর্টেন্ট পার্টটা বুঝে আপনার অবজেক্টিভ সেকশনটা হলো ফিক্স করেন। বাট এটা অবজেক্টিভ সেকশনটা ফিক্স করতে গিয়ে অনেকে আবার দেখা যায় যে আমরা 4-5 লাইনে একটা প্যারাগ্রাফ লিখে ফেলি। বাট কাইন্ডলি ক্যারিয়ার অবজেক্টিভ লেখার সময় ডেফিনেটলি 1 থেকে 2 লাইনে বেশি লিখবেন না। 1 থেকে 2 লাইনের ভিতরে আপনার ক্যারিয়ার অবজেক্টিভটা আপনি বোঝানোর চেষ্টা করবেন।
এখানে বলছে দেখেন আপনি কয়েকটা পয়েন্টার যদি আমরা আলোচনা করি, বলা হয়েছে অপশনাল বাট হাইলি রিকমেন্ডেড। এটা অপশনাল বাট হাইলি রিকমেন্ডেড করা হয়েছে। স্টেটমেন্ট মাস্ট বি ক্লিয়ার, কনসাইজ এন্ড টু দ্য পয়েন্ট। এখানে একটা এক্সাম্পল দিয়েছে দেখেন, এটা যদি আমরা বলি ব্যাড এক্সাম্পল, যদি আমরা বলি আই ওয়ান্ট টু গেট এ জব, এটা আসলে একটা ব্যাড এক্সাম্পল অফ হলো ক্যারিয়ার অবজেক্টিভ। একটা গুড অবজেক্টিভে যদি যাই আমরা, তাহলে কি হবে, টু অ্যাটেইন অ্যান ইন্টার্নশিপ in the textile industry with detailed insight into fabric and merchandising। আমি একটা এক্সাম্পল হিসেবে দিয়েছি যে আপনি কি করতে যাচ্ছেন, ইন্টার্নশিপ বা জব পেতে যাচ্ছি টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে, যেখানে ফেব্রিক বা মার্চেন্ডাইজিং নিয়ে আমি হলো ফোকাস হতে চাই। এই ধরনের এক লাইন বা দুই লাইনের ভিতরে আপনারা হলো ক্যারিয়ার অবজেক্টিভ লিখবেন। তারপরে আরেকটা পয়েন্টে আমরা হলো অনেক সময় ভুল করি, যেটা যে একটা ক্যারিয়ার অবজেক্টিভ লিখে সব পজিশনের জন্য অ্যাপ্লাই করতে থাকি একই ক্যারিয়ার অবজেক্টিভ। বাট আসলে ক্যারিয়ার অবজেক্টিভ কিন্তু ডিফার করবে পয়েন্ট টু পয়েন্ট, অনেক সময় কিন্তু ডিফারেন্ট হয়, এক ইন্ডাস্ট্রির ক্যারিয়ার অবজেক্টিভ আর এক ইন্ডাস্ট্রির সঙ্গে মিলবে না। সো সেইটা আপনাদেরকে বুঝতে হবে যে টার্গেট দ্য কোম্পানির পার্সপেক্টিভ বুঝে আপনাদেরকে করতে হবে। তারপরে কি, আপনি ইনক্লুড এ স্টেটমেন্ট অ্যাবাউট ইউর ক্যারিয়ার অ্যাসপিরেশন এন্ড হোয়াট ইউ হ্যাভ টু অফার টু দ্য এমপ্লয়ার। এই পয়েন্টটাও আপনার উল্লেখ করেন এবং আপনি এর সঙ্গে অ্যাড করতে পারেন যে আপনি কি এক্সট্রা অর্ডিনারি জিনিসগুলো কন্ট্রিবিউট করতে পারেন অর্গানাইজেশনে। সো এই জিনিসটাও আপনার ক্যারিয়ার অবজেক্টিভে আপনারা অ্যাড করতে পারেন। আপনারা কি সবাই দেখতে পাচ্ছেন তো? দেখতে পাচ্ছি ভাইয়া, দেখতে পাচ্ছি, আপনি কন্টিনিউ করেন। থ্যাংক ইউ। আর আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে প্লিজ আপনারা একটু নোট করে রাখেন, যেটা আমরা আমাদের তাহলে কোশ্চেন অ্যান্সার সেশনের সময় এই পয়েন্টগুলো আলোচনা করতে পারি। সো ক্যারিয়ার অবজেক্টিভ সেকশন যাওয়ার পরে আমরা কি আসবো, ওয়ার্ক এক্সপিরিয়েন্স সেকশন। সো আমাদের যদি যারা আমরা প্রফেশনাল তাদের তো ডেফিনেটলি ওয়ার্ক এক্সপিরিয়েন্স, বাট যারা আমরা ফ্রেশার তাদের যদি ওয়ার্ক এক্সপিরিয়েন্স না থাকে, তাহলে আমরা চেষ্টা করবো যদি কোনো ভলান্টিয়ার ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে সেটা এখানে হয়তো আপনারা হাইলাইট করতে পারেন, আর না হলে এই সেকশনটা আপনারা গ্যাপ রেখে যেতে পারেন। সো ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি আপনারা অ্যাড করতে চান সেক্ষেত্রে কি হবে, এক্সপিরিয়েন্স শুড বি লিস্টেড ইন রিভার্স ক্রোনোলজিক্যাল অর্ডার। তার মানে হলো যেটা আপনি লাস্টে যে কাজটা করতেছেন বা করেছেন সেটা হলো প্রথমে আসবে, তারপরে এগুলো এইভাবে অর্ডারে যাবে। এখন ওয়ার্ক এক্সপিরিয়েন্স সেকশনে আপনি কি লিখবেন, আসলে লিখবেন হলো কি আপনার পজিশন টাইটেল, ওইটা লিখতে হবে, অর্গানাইজেশনের নাম লিখতে হবে, কবে থেকে কবে হলো এমপ্লয়েড ছিলেন সেটা লিখতে হবে, এবং আপনার কি কি রোল স্পেসিফিক সেই রোলটা লিখতে হবে ওই পজিশনের এগেইনস্টে। এই পয়েন্টগুলোই মেইনলি হলো আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স সেকশনে হলো লিখতে হয়। আমি আপনাদেরকে এখন পয়েন্ট বাই পয়েন্টই বলে যাচ্ছি, বাট লাস্টে গিয়ে আমরা একটা সিভি একটা ফরম্যাট দেখবো, যে ফরম্যাটটা আপনাদেরকে আরেকটু ক্লিয়ার আইডিয়া হয়তো দিবে আপনাদেরকে। তারপরে আসেন এডুকেশন সেকশন। সো এক্সপিরিয়েন্সের পরে আমরা আসবো এডুকেশন সেকশন। এই জায়গাটাতে আমরা অনেক সময় একটু মিসম্যাচ করে ফেলি, যে অনেক সময় আমরা এডুকেশন সেকশনটা হলো আগে নিয়ে আসি, ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা পরে নিয়ে আসি। বাট প্লিজ আপনার যদি ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে এবং আপনার যদি এক্সপিরিয়েন্স পিপল হন, ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা আগে নিয়ে আসবেন, এডুকেশনটা পরে নিয়ে আসবেন। Educational qualification should be from highest to lowest। তার মানে আপনি যদি মাস্টার্স বা পিএইচডি কমপ্লিট করেন সেইটা হলো আগে থাকবে, এরপরের গুলা ওইভাবে থাকবে। আপনার এই যখন এডুকেশন কোয়ালিফিকেশনটা লিখতেছেন, লেখার সময় কি কি পয়েন্ট আপনি অ্যাড করবেন সেটা ইম্পর্টেন্ট। সো এখানে আপনি যেটা অ্যাড করবেন যে আপনি কত সালে পাস করলেন, আপনি কোন স্কুল থেকে পাস করলেন, আপনার মেজর কি, আপনার কনসেন্ট্রেশনটা কি, আর বা আপনার যদি এই ধরনের কোনো কিছু থাকে ডেফিনেটলি সেটাও আপনি এভাবে ইনপুট করবেন। আপনার সেখানেও আপনি রিভার্স ক্রোনোলজিক্যাল ফলো করবেন, যে আপনার হলো লাস্টে যেটা করেছেন সেটা আগে লিখবেন, পরের গুলো ওইভাবে লিখে যাবেন। এখানে আপনি হয়তো
আর্টিকেল বা রিসার্চ পেপারের নাম লিখতে পারেন, কবে পাবলিশ হয়েছে, আপনি কি সিঙ্গেল অথর নাকি আপনি জয়েন্ট অথর সেটা লিখতে পারেন। এই কয়েকটা পয়েন্ট আপনারা এখানে হাইলাইট করতে পারেন এখানে। তারপরে যদি আমরা আসি, ধরেন আপনার হলো স্কিলের কি স্কিল পয়েন্টটাতে যদি থাকে দুইটা পয়েন্ট, যে একটা হলো ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি প্লাস হলো কম্পিউটার স্কিল। তো আমাদের বাংলাদেশের কনটেক্সটে জানেন আমরা বেশিরভাগই আমাদের মানে জাতীয় ভাষা হলো বাংলা, বাট আমাদের ওয়ার্কিং ক্ষেত্রে স্পেশালি যদি প্রাইভেট সেক্টরে বলেন, প্রাইভেট সেক্টরে ম্যাক্সিমাম ক্ষেত্রে ইংলিশ ইউজ হয়ে থাকে। এর বাহিরেও আজকাল অনেকেই আপনি চাইনিজ ল্যাঙ্গুয়েজ শিখতেছেন বা অন্য কোনো ল্যাঙ্গুয়েজ শিখতেছেন, যেটা আপনাদের জন্য একটা অ্যাডেড অ্যাডভান্টেজ। সো আপনার যদি এইরকম কোনো ল্যাঙ্গুয়েজ গুলো থাকে, সেই ল্যাঙ্গুয়েজ গুলো এখানে অ্যাড করে সেটা প্রফিসিয়েন্সি লেভেলটাও আপনি বলে দিতে পারেন, যে আপনি রিডিং এ কেমন প্রফিশিয়েন্ট, তারপর আপনার রাইটিং এ কেমন প্রফিশিয়েন্ট, তারপর কি করে বলে রিডিং, রাইটিং, লিসেনিং এ কেমন আপনি প্রফিশিয়েন্ট, এটাও আপনি লিখে দিতে পারেন। বাট প্লিজ, অনেক সময় আমরা ভুলবশত আমরা হিন্দি সিরিয়াল বা হিন্দি সিনেমা যেহেতু দেখি, আমরা হিন্দি কিছু কিছু হয়তো বুঝি, এবং এই বোঝার জন্য আমরা হলো সিভিতে লিখে ফেলি যে আই এম প্রফিশিয়েন্ট ইন হিন্দি, বাট আপনি যেটা হিন্দি প্রফিশিয়েন্ট, এটা আসলে বিজনেস কমিউনিকেশনের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল না। সো এই বিজনেসের জন্য আপনি এই হিন্দি প্রফিসিয়েন্সি লেভেলটা আপনারা উল্লেখ করেন না প্লিজ। এরপরে হলো কম্পিউটার স্কিল। এখনকার দিনে আসলে আমাদের প্রাইভেট সেক্টরে যদি কল্পনা করেন কম্পিউটার ছাড়া কোনো কাজ করা যায় বা যাবে, এটা আসলে এখন কল্পনা করা উচিত। সো এই জন্য আপনি কি কি কম্পিউটারে কাজ পারেন, আপনার মাইক্রোসফট অফিসে কেমন, মাইক্রোসফট ওয়ার্ডে কেমন, এক্সেলে কেমন, আপনার পাওয়ার পয়েন্ট স্কিল কেমন, আপনার অন্য কোনো নলেজ আছে কিনা, এগুলো কিন্তু একটা ইম্পর্টেন্ট পার্ট। যেরকম অনেক পজিশনই এখন চায় আপনি ডিজিটাল মার্কেটিং সম্পর্কে আপনার নলেজ আছে কিনা, ই কমার্স সম্পর্কে নলেজ আছে কিনা, আপনি গ্রাফিক ডিজাইনিং এর কাজ পারেন কিনা। সো এই পয়েন্ট গুলো যদি আপনার কোনো স্কিল থাকে সেটা হাইলাইট করেন, এটা আপনার সিভি কে এনরিচ করবে। তারপরে যদি আমরা আসি, যে আমাদের অনেক সময় প্রফেশনাল অ্যাফিলিয়েশন থাকে, যেরকম ধরেন আমরা যারা সিএ প্রফেশনাল যারা থাকে, তারা কিন্তু সিএ তে তাদের কিন্তু একটা অ্যাফিলিয়েশন আছে, সিএ অ্যাসোসিয়েশন, ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অফ বাংলাদেশ। যেরকম আমরা যারা এইচআর প্রফেশনাল আছে, আমাদের একটা অ্যাসোসিয়েশন আছে, বাংলাদেশ সোসাইটি ফর হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। সো আপনার যদি এইরকম কোনো মেম্বারশিপ থাকে কোনো প্রফেশনাল বডি থেকে, প্লিজ সেটা মেনশন করেন, এইটা আপনাকে অ্যাডেড অ্যাডভান্টেজ দিবে। এর বাহিরে আপনার যদি সিভিক অ্যাফিলিয়েশন এন্ড অ্যাক্টিভিটিস থাকে, যেরকম ধরেন আমরা রোটারাক্ট করি, রোটারাক্টটা আমরা বিভিন্ন পজিশনে হোল্ড করে আসছি। আমরা হয়তো অনেক সময় সেক্রেটারি, অনেক সময় ট্রেজারার, অনেক সময় প্রেসিডেন্ট, অনেক সময় ডিস্ট্রিক্টের পজিশন হোল্ড করে আসছি। সো সেগুলো আপনি হলো এখানে হাইলাইট করেন। এই জিনিসগুলা আপনাকে আপনার লিডারশিপ স্কিল সম্পর্কে আপনাকে আইডিয়া দিবে এখনকার, কারণ এখনকার মোস্ট অফ দ্য প্রাইভেট অর্গানাইজেশনের এমপ্লয়াররা এমন এমপ্লয়ি খোঁজে যে এমপ্লয়িকে লেস ফলো আপ করতে হবে, যে লিডারশিপ রোল নিতে পারবে, যে প্রজেক্ট ম্যানেজমেন্ট করতে পারবে, যে মিটিং লিড কন্ডাক্ট করতে পারবে, এই ধরনের অ্যাফিলিয়েশন, যে টিমের সঙ্গে সহজে মিক্স আপ হতে পারবে, এই ধরনের ক্যান্ডিডেটদেরকে খোঁজে। এবং আপনি যদি রোটারি, আমরা যে রোটারাক্টর কিন্তু একটা স্পেশাল কোয়ালিটি আছে আপনি যদি বলেন আমাদেরকে এখানে, কারণ আপনি যখন প্রেসিডেন্টের রোল প্লে করে আসছেন, আপনি যখন সেক্রেটারি রোল প্লে করে আসছেন, আপনি অনেক কিছু শিখে আসছেন, আপনি অলরেডি বাইবর্ন লিডারের মতো হয়ে গেছে, আপনি জানেন হাউ টু লিড দ্য টিম। আপনি যদি সেক্রেটারি, ক্লাব সেক্রেটারির দায়িত্ব পালন করে আসেন, আপনি জানেন যে মিটিং মাইনার্স কেমন করে নিতে হয়। এমন অনেক অর্গানাইজেশন আছে, অনেক জায়গায় সিনিয়র ব্যক্তিরা এখনো মিটিং মাইনার্স নিতে গেলে হাত কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। বাট বিশ্বাস করেন, আমি এখন পর্যন্ত যতগুলো রোটারাক্টর বা রোটারিয়ানদেরকে চিনি, তারা যেখানেই প্রফেশনাল বডিতে কাজ করে না কেন, তারা ম্যাক্সিমাম ক্ষেত্রে মিটিং মাইনার্স তারা নেয়। আপনারা মনে হয় আমাদের পিডিআর পলাশ ভাইকে চেনেন খুবই ভালোভাবে। সো পিডিআর পলাশ ভাই এই এক্সাম্পলটা খুব ভালো দেয়। পলাশ ভাই যখন রবিতে জব করে, সো রবিতে কোনো একটা বোর্ড মিটিং এ তাদের এরকম একজন মিটিং মাইনাস লেখার জন্য একজন লোক দরকার ছিল, কেউ রাজি হচ্ছিল না মিটিং মাইনাস লেখার জন্য।
সো পলাশ ভাই এই দায়িত্বটা নেয় এবং পলাশ ভাই মিটিং ম্যানেজার নিয়ে দায়িত্ব নিয়ে এত সুন্দরভাবে মিটিং ম্যানেজার লিখে এরপর থেকে ওনার অফিসের যত সিনিয়র লেভেলের মিটিং হয় এটা মিটিং ম্যানেজ নেওয়ার দায়িত্ব থাকতেই হলো পলাশ ভাইয়ের। এবং এই মিটিং ম্যানেজার বদলেতে পলাশ ভাইয়ের ক্যারিয়ার ডেভেলপমেন্ট বলেন অনেক কিছু তার প্রোগ্রেস হয়েছিল এবং সে রবি এজিএটের যে হেড অফিস পর্যন্ত সে যাইতো এই বিভিন্ন সেশন এগুলোর জন্য। এইটা আপনাদের কিন্তু একটা অ্যাডেড অ্যাডভান্টেজ হিসেবে কাজ করবে। সো এইরকম যদি কোনো হাইলাইট থাকে সেগুলো প্লিজ আপনাকে হলো এগুলো ইনক্লুড করে। তারপরে আমরা অনেক সময় অনেক প্রজেক্ট ডেভেলপমেন্ট করি। সো আপনারা যখন এগুলো প্রজেক্টের উল্লেখ করবেন তখন এইটা আপনার আমার জন্য অনেকটা অ্যাডেড অ্যাডভান্টেজ হিসেবে কাজ করবে যে ওকে এই লোকটা তার মানে ইজিলি এসে কোনো প্রজেক্ট দিলে প্রজেক্ট লিড করতে পারবে। বা আপনি যখন একটা সোসাইটি বা কমিউনিটির সাথে মিক্স আপ করতেছেন তার মানে হলো যে এটা আপনাকে হেল্প করতেছে যখন আপনি অর্গানাইজেশনে আসবেন, যে তার মানে এই লোকটা খুব সহজে অন্যান্য টিম মেম্বারের সঙ্গে মিক্স আপ হতে পারবে। সো এগুলো যদি আপনাদের থাকে প্লিজ হাইলাইট করেন এবং ডেফিনেটলি রোটার অ্যাক্টর হিসেবে আমাদের এগুলা ক্রাইটেরিয়া বা কোয়ালিটি আছে। এরপরে ট্রেনিং সেমিনার কনফারেন্স এইটাতে যদি আসে আপনারা যেরকম ধরেন এখানে আমরা অনেক সময় বিভিন্ন ট্রেনিং এ অ্যাটেন্ড করি, অনেক সময় সেমিনারে অ্যাটেন্ড করি, অনেক সময় কনফারেন্সে অ্যাটেন্ড করি। তো এগুলোও এখানে আপনার সিভিতে হাইলাইট করতে পারেন। এটাও আপনার রিভার্স ক্রোনোলজিক্যাল অর্ডারে লিখবেন, যেটা হলো আপনি লাস্টে করেছেন সেটা ফার্স্টে লিখবেন, এইভাবে করবেন। এইখানে যখন আপনি লিখবেন মেইনলি কয়েকটা পয়েন্ট হলো অ্যাড করেন, যে একটা টপিক, ডেট, লোকেশন, এই তিনটা যাতে পয়েন্ট আপনার এখানে থাকে তাহলে আপনার জন্য এটা ভালো হবে। যেরকম ধরেন আমার ক্ষেত্রে যদি আমি বলি যে আমি হলো 3টা আড়াই কনভেনশন অ্যাটেন্ড করেছিলাম এজ এ সেশন স্পিকার হিসেবে। সো আমি অলওয়েজ আমার সিভিতে এই 3টা পয়েন্ট হাইলাইট করি, কারণ এইটা আমার জন্য একটা খুবই অ্যাডেড অ্যাডভান্টেজ যে আমি দেশের বাইরে গিয়ে রোটারি ইন্টারন্যাশনাল কনভেনশনের মতো জায়গায় গিয়ে আমি হলো প্রেজেন্টেশন দিয়ে আসছি বা সেশন করাচ্ছি, এটা আমার জন্য একটা অ্যাডভান্টেজ। সো এই ধরনের আপনাদের যত এরকম অ্যাডেড অ্যাডভান্টেজ থাকে আপনারা এখানে হাইলাইট করবেন। অর্গানাইজেশন কিন্তু এখন শুধুমাত্র একাডেমিক জিনিসের উপর ফোকাস করে না, এখন অনেক এক্সট্রা কারিকুলার অনেক কিছুর উপরে ফোকাস করে যে হায়ার করার আগে। এরপরে এইটা হলো সব থেকে একটা ইম্পর্টেন্ট পার্ট আপনার সিভি, যে আপনার যদি কোনো অনার্স বা অ্যাওয়ার্ড থাকে এইটা আপনি এখানে হাইলাইট করবেন। তো এখানে দেখেন আমরা কয়েকটা পয়েন্ট অ্যাড করছি। দিস সেকশন শুড স্ক্রিম আই এম এ লিডার। আপনাকে বলতে হবে না, বাট আপনার অনার্স, অ্যাওয়ার্ড বা আপনার সিভিক অ্যাফিলিয়েশন দেখে আপনার সিভি আপনার স্ট্যান্ড আউট করে এমপ্লয়ারকে বলবে যে আই এম এ লিডার। সো অর্গানাইজেশন কিন্তু এখন লিডারই খোঁজে যে আমি হলো লিডার পাবো কই। সো এইটা কিন্তু ইজিলি আপনারা এখান থেকে করতে পারেন বা বলতে পারেন। মাস্ট কন্টেইন অল একাডেমিক এন্ড প্রফেশনাল অ্যাওয়ার্ড। অনেক সময় কিন্তু এটা হয় যে এরকম আমরা যে একাডেমিক লাইফে কিছু অ্যাওয়ার্ড থাকে, প্রফেশনাল লাইফে অথবা ক্লাব লেভেলে অ্যাওয়ার্ড থাকে, সেগুলো কিন্তু আপনারা এখানে হাইলাইট করবেন। তারপরে লিস্ট মোস্ট রিসেন্ট ফার্স্ট, আপনি লেটেস্ট যে অ্যাওয়ার্ডটা পেয়েছেন সেই অ্যাওয়ার্ডটা হলো ফার্স্টের দিকে লিখবেন। আপনার লিখবেনটা কিভাবে, এটা লেখার স্টাইলটা হবে হলে অনার্স বা অ্যাওয়ার্ডের টাইটেল, দেন ডেট রিসিভ, এরপর হলো কবে রিসিভ করেছেন বা কার কাছ থেকে রিসিভ করেছেন এটা লিখতে পারেন। আপনি যদি কোনো স্কলারশিপ পেয়ে থাকেন সেটাও আপনি লিখতে পারেন। আরেকটা জিনিস হলো হবিস বা অ্যাক্টিভিটিস অনেক সময় আমরা লিখে থাকি, বাট এটা একটু লেখার সময় খেয়াল রাখবেন যে এইটা যাতে আপনার জব রিলেটেড না হলে যাতে সেটা না লেখাটাই ভালো। যে আপনি গার্ডেনিং করতে পছন্দ করেন বাট আপনি হয়তো সিএফও পজিশনের জন্য অ্যাপ্লাই করতেছেন বা অ্যাকাউন্টস ম্যানেজারের সঙ্গে পজিশনের জন্য অ্যাপ্লাই করতেছেন, আসলে এই পজিশনের সঙ্গে ওই হবিজ এর কোনো সম্পর্ক নাই, সো আপনার ওটা লেখাটা প্রাসঙ্গিক হবে না। তারপরে এটা একটা ইম্পর্টেন্ট পার্ট, পার্সোনাল ডিটেইলস সেকশন। যদিও বাংলাদেশের কনটেক্সটে অনেকেই এখন বলে যে পার্সোনাল ডিটেইলসটা ইনফরমেশনটা সিভিতে লিখতে হয় না, বাট বিলিভ মি এখনো ম্যাক্সিমাম অর্গানাইজেশন হলো আপনার সিভিতে এই অপশনটা খোঁজে যে আপনার সিভিতে আপনার পার্সোনাল ডিটেইলস লেখা আছে কিনা। পার্সোনাল ডিটেইলস এর ভিতরে কি আছে,
আপনার নাম, আপনার পার্মানেন্ট অ্যাড্রেস, আপনার প্যারেন্টস এর নাম, আপনার এনআইডি নাম্বার, আপনার ডেট অফ বার্থ, আপনার জেন্ডার বা সেক্স কোনটা, আপনার ন্যাশনালিটি কোনটা। অনেকেই আমরা এই পয়েন্টগুলো দিই না, বাট এই পয়েন্টগুলো একটা ইম্পর্টেন্ট পার্ট আপনার সিভির বাংলাদেশ কনটেক্সটে। হ্যাঁ, বাংলাদেশের বাইরে হয়তো এই পয়েন্টগুলোর কোনো দাম নাই, বাট বাংলাদেশের কনটেক্সটে স্টিল ইট ইজ ইম্পর্টেন্ট। এবং আপনি যদি এগুলো নাও দেন, দেখবেন আপনাকে ইন্টারভিউ বোর্ডে হয়তো জিজ্ঞেস করে ফেলবে যে আপনার বাবা কি করেন, বাবার নাম কি, এটা ওটা জিজ্ঞেস করে, বা আপনার ডেট অফ বার্থ কত, আপনার বয়স কত, এগুলো উল্লেখ করে। তো আপনি এগুলা একটু ক্লারিফাই করে একটু সুন্দরভাবে যদি গুছাই দেন, সব থেকে ভালো। তারপরে লাস্ট সেকশন যদি আমরা আসি, যে একটা স্টুডেন্টস লাস্ট সেকশনটা হলো রেফারেন্স। ওয়ান অফ দ্য মোস্ট ক্রুশিয়াল থিংস, ফলো দ্য রিকোয়ারমেন্ট। আপনার রিকোয়ারমেন্ট বুঝে বা ওই জবের অ্যাপ্লিকেশনের রিকোয়ারমেন্ট বুঝে আপনি হলো এই রেফারেন্সটা দেন। ইজ নট মেনশন দেন অন রিকোয়েস্ট অর ডিমান্ড। আপনি যদি, অনেকে আছে যে এটা মেনশন করতে চায় না আগে, ডেফিনেটলি আপনি যদি না মেনশন করতে চান, আপনি লিখে দিতে পারেন যে রেফারেন্সেস উইল বি প্রোভাইডেড অন রিকোয়েস্ট অর ডিমান্ড। তারপর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হলো এটা, যেটা একটা ঘটে যে আমরা অনেক সময় রেফারেন্সের নাম উল্লেখ করে দিই, বাট যার নামটা আসলে দিয়েছি তাকে হয়তো আমরা জিজ্ঞেসই করি না। তো প্লিজ আপনারা যদি কারো নাম এখানে, যদি কারো রেফারেন্স ওখানে দিয়ে থাকেন বা কারো নাম যদি দিতে চান, তার সঙ্গে আলাপ করে নিয়ে তারপরে দিয়েন। এবং এমন কাউকে রেফারেন্স দিয়ে যে আপনার সম্পর্কে পজিটিভ ফিডব্যাক দিবে। আর আইডিয়ালি হলো রেফারেন্স হলো দুইজন দিতে হয়, দুইজনের একজন হতে হয় হলো আপনার একাডেমিক, আর আরেকজন হলো আপনার যদি প্রফেশনাল কোনো অ্যাফিলিয়েশন থাকে বা আপনার লাস্ট সুপারভাইজার। এই হলো আমাদের স্ট্যান্ডার্ড সিভির একটা ফরম্যাট। আর এর বাইরে আমি আপনাদেরকে কিছু টিপস দিচ্ছি, সেই টিপস গুলো আপনারা নোট নিতে পারেন কিছুটা। সো যেটা ম্যাচিং আপ ইউর সিভি উইথ দ্য পজিশন অর কোম্পানি। অনেক সময় আমরা যেটা করে থাকি যে একই সিভি সব জায়গায় পাঠাতে থাকি, এটা আসলে ভুল কনসেপ্ট। আপনার একই অর্গানাইজেশনের জন্য একরকম ভাবে হয়তো সিভি লিখতে হয়, আরেক অর্গানাইজেশনের জন্য হয়তো ইনফরমেশন বেসিক স্ট্যান্ডার্ড একই থাকবে, বাট আরেকটু ঘুরাইয়ে বা আরেকটা জিনিসে ফোকাস করে আপনার হলো সিভি লিখতে হয়। It is not one size fits all. You need to tailor your CV to each position you apply for. So আপনি যে এই যে রিফ্রেশ করবেন যে সিভিটা বা রিভাইজ করবেন যে বা আপডেট করবেন যে সিভিটা, সেটা করার আগে কিভাবে করবেন? যে কোম্পানিতে অ্যাপ্লাই করতেছেন সেই কোম্পানি সম্পর্কে রিসার্চ করেন। তারপর ওই কোম্পানির মিশন স্টেটমেন্ট বা কোর ভ্যালু আছে কিনা, থাকলে সেইটা আপনার সিভিতে ফোকাস করেন। আপনার প্রত্যেকটা জব অ্যাডভার্টাইজমেন্টে দেখবেন তারা কিছু পয়েন্টে উল্লেখ করে দেয় যে একটা আইডিয়াল ক্যান্ডিডেটের ভেতরে কি কি জিনিস চাচ্ছে, সেই পয়েন্টগুলো দেখেন আপনার সিভিতে আছে কিনা, যদি না থাকে সেগুলো হাইলাইট করেন। কে ওখানে কাজ করে তাদের সঙ্গে একটু আলাপ করে নেন যে তারা কি রকম সিভি ফরম্যাট খোঁজে। তারপরে আপনার যে অর্গানাইজেশনে দিচ্ছেন সেই অর্গানাইজেশন কোন বিষয়গুলোতে ফোকাস করে, সেই বিষয়গুলো আপনার সিভিতে হাইলাইট করে। তাহলে আপনার সিভি সিলেক্ট হওয়ার পসিবিলিটি ইনক্রিজ হতে থাকবে। তারপরে আপনার প্রেজেন্টেশন অফ দ্য সিভি, যেটা আমরা একটা বলে থাকি যে বাংলাদেশের কনটেক্সটে যদি বলেন, একটা অনেক বড় একটা মানে প্রবাদ আছে যে প্রথমে হলো দর্শনধারী, তারপরে হলো গুণ বিচার। সো এই জায়গায়ও কিন্তু আপনার সিভি কিন্তু আপনাকে প্রেজেন্ট করতেছে। সো আপনার সিভির লুক, আউটলুক সবকিছু মিলাই কিন্তু আপনার জবে ইন্টারভিউ পাবেন কি পাবেন না তার উপরে একটা ডিপেন্ড করে। সো আপনার একটা, যেটা আমরা কয়েকটা পয়েন্টে যদি আলোচনা করি তাহলে আপনারা দেখতে পারবেন যে এটা একটু ভালো হয়। The first visual impression of your CV is important. আমাদের যেটা হয় আর কি, আমরা যখন সিভি সর্ট করতে থাকি অনেকগুলো একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা, তখন দেখা যায় একটা সার্টেন পিরিয়ডে ডেফিনেটলি আমাদের ভিতরে বোরিংনেস এসে যায়। তখন একই টাইপের সিভি দেখলে সহজে আর আমরা দেখতে চাই না, একটু দেখি যে কি আছে, এক্সেপশনাল কি আছে। যদি দেখি যে কোনো এক্সেপশনাল কোনো কিছু সিভিতে আছে, তখনই ওই সিভিটার হয়তো ডিটেইলসে আমরা যাই। সো ওই জন্য এমন কিছু একটা নিয়ে আসেন যেটা হলো আপনার সিভিটা একটু ডিফারেন্সিয়েট করে। ইনক্লুড এ পিকচার অফ ইয়োরসেলফ। আপনার একটা ছবি দেন সুন্দর করে। ইটস নট দ্য কভার অফ দ্য ফ্যাশন ম্যাগাজিন। সো প্লিজ আনপ্রফেশনাল কোন সিভি দিবেন না, খুবই এক্সট্রিমলি প্রফেশনাল সিভি আপনারা দিবেন এখানে সিভিতে। আমরা অনেক সিভি রিজেক্ট করে দিই শুধুমাত্র তার ক্যান্ডিডেটের আনপ্রফেশনাল সিভির জন্য, কারণ এটা সম্পর্কে আপনার একটা নেগেটিভ ইমপ্রেশন দেয়
যে আপনার জবে শুরুর আগেই এইরকম আনপ্রফেশনাল, সো আপনার জবে জয়েন করলেও এইরকম আনপ্রফেশনালি থাকবেন। সো আপনার যদি আনপ্রফেশনাল সিভি দেন, আপনার জব ইনভাইটেশন ইন্টারভিউ ইনভাইটেশন পাওয়ার পসিবিলিটি কমে যাচ্ছে। তারপর ফর স্ট্যান্ডার্ড সিভি ইউজ প্লেন হোয়াইট A4 পেপার। যদি আপনারা সিভি প্রিন্ট করে দেন বা সিভি ফরম্যাটিং এর জন্য A4 সাইজের পেপার হলে ইউজ করবেন। আর আরেকটা জিনিস হলে খেয়াল রাখবেন যে সিভির চারপাশে বর্ডার যাতে সেম থাকে। এক পাশে বর্ডার দিলেন 1 ইঞ্চি, আরেক পাশে বর্ডার দিলেন 0.8, আরেক পাশে দিলেন 0.7, এরকম যাতে না হয়। প্রেফারেবলি 1 ইঞ্চ, বাট 1 ইঞ্চির যদি একটু কমও দেন দিলে চারপাশে যাতে সেম বর্ডার থাকে। ফ্রেশার যারা ফ্রেশার যারা আছি, যারা জব মার্কেটে জব করতে যাচ্ছে, তাদের সিভি 1 পেজ থেকে 2 পেজ ম্যাক্সিমাম হওয়াটাই বাঞ্ছনীয়। এর বেশি যদি হয় আপনার সিভি কিন্তু বাদ পড়ে যাবে। আমরা যারা জব এক্সপিরিয়েন্স আছে, যাদের লং টাইম একটা জব এক্সপিরিয়েন্স আছে, তাদেরটাও প্রেফারেবলি ম্যাক্সিমাম 2 পেজের মধ্যে থাকা, বাট এরপর বাহিরে হয়তো আরো একটা পেজ আপনি অ্যাড করতে পারেন, বাট চেষ্টা করেন 2 পেজের মধ্যে ম্যাক্সিমাম ইনফরমেশন গুলা নিয়ে আসার জন্য। সিভি যখন আপনি প্রিন্ট দিয়ে যদি কোথাও অ্যাপ্লাই করেন বা প্রিন্ট দেওয়া সিভি নিয়ে যান, 2 পাশে প্রিন্ট করবেন না। সিঙ্গেল পেজে একটা করে, একটা পেজ 1 পেজে প্রিন্ট হবে, ডাবল পেজে প্রিন্ট করবেন না। আপনার সিভি জমা দেওয়ার আগে গ্রামার, স্পেলিং চেক, মিনিং এগুলা ভালো করে চেক করবেন। তারপরে বলা হয়েছে ইউজ বুলেট পয়েন্ট এন্ড বোল্ড ফন্ট বাট ইন মডারেশন লেভেল। বুলেট পয়েন্ট বা বোল্ড ফর্ম গুলো ইউজ করতে পারেন, বাট সবগুলোতেই না। যেটা যেটা আপনাকে হাইলাইট করার মতো বা ইম্পর্টেন্ট সেগুলোতে শুধু ইউজ করবেন। ফরম্যাটিং, মেক শিওর ইটস কনসিস্টেন্ট। আমাদের যেটা সিভিতে আরেকটা যেটা প্রবলেম থাকে বাংলাদেশের কনটেক্সটে, সিভি ফরম্যাটিংটাই ঠিক থাকে না। আমার ক্ষেত্রে যদি বলেন, আমি যে কোনো সিভি পাই যে সিভি ফরম্যাটিং ঠিক নাই, আমি সহজে সেই সিভি কে রাখি না। কারণ এইটা আপনার একটা সম্পর্কে একটা ফার্স্ট আইডিয়া দিচ্ছে, ইমপ্রেশন দিচ্ছে যে আপনি যদি আপনার সিভি রাইটটাই ঠিক মতো না পারেন, আপনি জব কেমন করে কমপ্লিট করবেন, দেয়ার ইজ এ ডাউট। সো এটা একটা গুড ইম্পর্টেন্ট পয়েন্ট। ফোকাস অন অ্যাকমপ্লিশমেন্ট। অনেক সময় আমরা সিভিতে দেখা যায় যে আপনি একটা জব করে আসছেন, রোল প্লে করছেন, বাট অনেক সময় কি কি অ্যাচিভমেন্ট সেটা হাইলাইট করেন নাই, বাট চেষ্টা করেন হাইলাইট করার জন্য যে কি কি অ্যাকমপ্লিশ করছেন। তারপরে যদি আসেন আপনার ফ্রন্ট সাইজ আইডিয়াল 10 থেকে 12 এর মধ্যে থাকা উচিত, 10-12 বেশি হওয়া উচিত না, বাট এটাও ডিপেন্ড করবে এরকম যাতে না হয়, সব জায়গায় যাতে সেম থাকে। অ্যাভয়েড ডিফারেন্ট কালার। অনেকেই আছে সিভিতে এত কালারিং করে ফেলেন, মনে করেন যে কালারিং করলেই মনে হয় আমার সিভিটা মনে হয় শর্টলিস্টেড হয়ে যাবে। বিলিভ মি, আপনার কালারিং এর জন্য আপনার সিভি শর্টলিস্ট হবে না, বরং চান্সেস আছে হলে রিজেক্ট হয়ে যাওয়ার। সো যত অ্যাভয়েড করতে পারেন কালার ইউজ করেন না, ব্ল্যাক এন্ড হোয়াইটই চেষ্টা করেন রাখার জন্য, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়তো 2-1টা কালার, আপনি 1-2টা কালার যেটা হয়তো ব্লু বা এরকমের কোনো কালার আপনি ইউজ করতে পারেন, বাট খুবই মিনিমাল স্কেলে। তারপরে ইউজ শর্ট এন্ড কনসাইজ স্টেটমেন্ট। এমন কোনো কিছু লিখবেন না যেটা হলো অনেক বড় এবং অ্যাম্বিগুইটি আছে, বুঝতে অসুবিধা হয়। খুবই শর্ট ফরম্যাটে লিখবেন। কনসিডার ইওর অডিয়েন্স। আপনাকে চিন্তা করতে হবে যে এই সিভিটা যাকে পাঠাচ্ছেন সে পড়লে কি ফিল করবে। আপনি কি ফিল করলেন সেটা থেকে ইম্পর্টেন্ট হলো যার কাছে পাঠাচ্ছেন সে পড়লে কি ফিল করবে। ফোকাস অন অ্যাচিভমেন্ট এন্ড রেজাল্ট। বি অনেস্ট বাট পজিটিভ। নেগেটিভ ক্যান অলওয়েজ বি টার্ন ইনটু পজিটিভ। আমরা যেটা অনেক সময় করি আর কি, যে অনেক সময় মিথ্যা বলে ফেলি। প্লিজ এমন কোনো কিছু সিভিতে অ্যাড করেন না, আপনি যা তাই। গেট সামওয়ান টু চেক ইট ফর ইউ। অনেক সময় আপনার কাছে হয়তো অনেক কিছু এরর ধরা পড়ে না, সেক্ষেত্রে বেটার হলো যদি কারোকে একজনকে দিয়ে আপনি রিভিউ করে নিতে পারেন। এন্ড ডেফিনেটলি যখনই আপনি সিভি পাঠাবেন, সিভির সঙ্গে চেষ্টা করেন একটা কভার লেটার দিয়ে সিভি পাঠানোর জন্য কোনো একটা জব অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে।
তারপরে আমরা মনে হয় লাস্ট স্লাইডের দিকে চলে আসছি। লাস্ট স্লাইডে আমরা একটা কনসেপ্ট বলছি যে সিভির ক্ষেত্রে 5 C's ফলো করার জন্য, একটা স্ট্যান্ডার্ড সিভির ক্ষেত্রে 5 C's ফলো করার জন্য। তো প্রথম সিটা হলো কি, ক্লিয়ার, ওয়েল অর্গানাইজ এন্ড লজিক্যাল। আপনার সিভিটা যাতে দেখে মনে হয় যে এটা ওয়েল অর্গানাইজ এবং খুবই লজিক্যাল। তারপর কনসাইজ, রিলেভেন্ট এন্ড নেসেসারি। আপনার সিভিতে এমন কোনো ইনফরমেশন দিয়েন না যেটা আপনার সিভির সাথে রিলেভেন্ট না বা নেসেসারি না। কমপ্লিট, ইনক্লুড এভরিথিং ইউ নিড। যা দিয়েছেন ইনফরমেশন সেটা যাতে কমপ্লিট সেন্টেন্স থাকে। আপনি কোনো একটা জবে জয়েন করে জব এক্সপিরিয়েন্স দিয়েছেন, আপনি লিখলেন যে ওয়ার্কিং অ্যাজ এ এক্সিকিউটিভ, বাট ডিপার্টমেন্ট কিসের, কোন অর্গানাইজেশনের, কিছু লিখলেন না। এই ধরনের কোনো কিছু যাতে দিয়েন না। ডোন্ট মিক্স স্টাইল ফন্টস। প্লিজ এগেইন বলতেছি যে স্টাইল এবং ফন্টের মধ্যে মিক্স আপ করে ফেলেন না। কারেন্ট, আপ টু ডেট, সবসময় যখনই অ্যাপ্লাই করবেন আপ টু ডেট ইনফরমেশন দিয়ে, এবং সব সময় জমা দিবেন। না হলে যখন আপনার সিভি যদি কোনো কারণে আপনার আপডেট হয়ে থাকে, ইন্টারভিউর সময় ডেফিনেটলি একটা আপডেটেড সিভি নিয়ে যাবেন। আমরা রেগুলার ফেস করি ইন্টারভিউ বোর্ডে যে তারপরে আমরা জানতে পারি যে তার এটা সিভিটা আপডেট না, আপডেট করতে পারেন। সো আলটিমেটলি আপনি যদি ভালো ইন্টারভিউ দিয়ে থাকেন তারপরেও আপনার সম্পর্কে আমাদের একটা নেগেটিভ আইডিয়া হয়ে যায়। আমার মনে হয় যে ওই পাশে আজান দিচ্ছে, আমরা একটু আজানের জন্য ওয়েট করি। আজান মনে হয় শেষ হয়ে গেছে, তাহলে আমরা পরের স্লাইডটাতে যাই। আমরা সিভিতে যে কয়েকটা টপ মিস্টেক করে থাকি সেটার একটা আইডিয়া আমি আপনাদেরকে দিচ্ছি। যেটা হলো একদম বেশি মিস্টেক থাকে যেটা স্পেলিং এরর, প্রচুর থাকে স্পেলিং এরর। অনেক সময় সিভি হয়ে গেছে একটা ফ্রেশারের সিভি 4 পেজ 5 পেজের হয়ে গেছে, তখন আমরা এগুলো সিভি কিন্তু আপনার সহজে আমরা ডাকি না। তারপর লাইন, মিথ্যা কথা লিখে রাখি সিভিতে, বা আপনি যখন ইন্টারভিউ বোর্ডে ডাকছেন তখন দেখেছেন এটার সাথে এটা কনসিস্টেন্সি নাই। সো প্লিজ এগুলো লিখেন না, এগুলো অ্যাভয়েড করেন। তারপর ল্যাক অফ এভিডেন্স অর স্কিল। আপনি কোনো একটা হয়তো সিভিতে স্কিল বা ইয়ের কথা বলে দিয়েছেন, এক্সপার্টাইজের কথা, বাট আপনি ইন্টারভিউ বোর্ডে বলতে পারছেন না। এই ধরনের যদি থাকে তাহলে আপনি ওটা অ্যাভয়েড করেন। তারপরে আরেকটা আছে পোর লেআউট, যেটা ওই যে আপনি বললাম যে আপনার ফরম্যাটিংটা ঠিক থাকে না, যা ইচ্ছা তাই একটা করে একটা পাঠায় দেয়। তারপরে গ্যাপস ইন ওয়ার্ক হিস্টরি। আমাদের অনেক সময় দেখা যায় যে ওয়ার্ক হিস্ট্রির মধ্যে গ্যাপ থাকে। ডেফিনেটলি কোনো না কোনো কারণে গ্যাপ হইতে পারে হয়তো ওয়ার্ক হিস্ট্রির ভিতরে, বাট এই ধরনের ক্ষেত্রে চেষ্টা করেন যে এটা মেকআপ করে দেওয়ার জন্য, বা এটা কেন হয়েছে সেটা যাতে ক্লারিফাই করার অপশন থাকে। সো আমরা যদি এক্সাম্পল হিসেবে যাই যে একটা সিভি ফরম্যাটের জন্য, সো আমি আমার সিভিটাই আপনাদেরকে আমি দেখাচ্ছি যে আমি আমার পার্সোনাল সিভিটা আমি কিভাবে লিখি, যেটা থেকে আপনারা একটা আইডিয়া নিতে পারেন হয়তো। সো আপনারা প্রথমে যদি দেখেন যে এখানে হেডার সেকশন আমরা যেটা বলেছিলাম যে আমার নাম, ছবি, আমার অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস, মোবাইল নাম্বার এখানে উল্লেখ করা আছে। এরপরেই দেখেন আমাদের হলো ক্যারিয়ার অবজেক্টিভ আমি লিখেছি যে 1 লাইনে বা 2 লাইনে লিখেছি। তারপর আমার ওয়ার্ক এক্সপিরিয়েন্স দেখেন আপনার, আমি সবগুলো ক্রোনোলজিক্যাল ওয়ার্ডে লিখে গিয়েছি, যেটা আমার লেটেস্ট সেটা ওইভাবে লিখেছি। এর আগের গুলো আমরা যেটা ছিল সেটা আমি লিখেছি, তার আগে যেগুলো ছিল সেগুলো আমি লিখেছি। তারপরে আমার ইন্টার্নশিপের যেটা ছিল সেটাও লিখেছি। তারপরে দেখেন হলো যে এখানে আমার এডুকেশন ব্যাকগ্রাউন্ড গুলো যেটা ছিল সেটাও আমি আপনাদের কাছে লিখেছি যে এইভাবে কিভাবে এইভাবে আপনারা লিখতে পারেন।
তারপরে কোর্স রিলেটেড অ্যাক্টিভিটি, যেটা আমি রিসার্চ পেপারের কথা বলেছিলাম যে এইটা যদি আপনাদের থাকে এরকম, তাহলে আপনারা সেটা লিখতে পারেন। তারপর আপনার ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি যদি থাকে আপনারা সেটা লিখতে পারেন যে আপনার কিসে কিসে প্রফিসিয়েন্ট। তারপর আপনার প্রফেশনাল অ্যাফিলিয়েশন, যেরকম আমি লিখেছি যে আমি বিএসএস এর আমি অ্যাসোসিয়েট মেম্বার, সেটা আমি হাইলাইট করেছি। তারপর আমি যে আমার যে সিভিতে যেটা আপনার পজিশন গুলো আছে সেগুলো আমি এখানে লিখেছি, সেগুলো আপনারা লিখতে পারেন। তারপর আপনার ট্রেনিং বা সেমিনারে আপনি যেগুলোতে আমরা অ্যাটেন্ড করেছি আমি, সেগুলোতে আপনি এখানে লিখতে পারেন বা হাইলাইট করতে পারেন যে কোনটাতে কোনটাতে আমি গিয়েছি, কি করেছি, সেটাতে আমরা হাইলাইট করেছি এখানে। এরপর আমার কম্পিউটার নলেজটা আমি হাইলাইট করেছি যে আমি হলো কোন কোন সফটওয়্যারে বা কিসে আমি হলো সাফিসিয়েন্ট আছে সেটা দিয়েছি। তারপরে আমি এখানে ধরেন আমাদের যে অ্যাওয়ার্ড আছে, অ্যাওয়ার্ড গুলো আমি হাইলাইট করেছি। যেমন আমি ধরেন বেস্ট ক্লাব সেক্রেটারি রোটার একটা অ্যাওয়ার্ড পেয়েছিলাম আর রোটার ইন্টারন্যাশনাল থেকে, সেটা একটা ছিল ডিউক এডিনবার্গের অ্যাওয়ার্ডে ছিল, সেগুলো আমি অ্যাড করেছি এখানে। এর বাইরে যেরকম দেখেন হলো পার্সোনাল ইনফরমেশন আমি যেটা অ্যাড করেছি, আমার ডেট অফ বার্থ, এগুলো অন্যান্য কিছু অ্যাড করেছি, প্লাস হলো আমার রেফারেন্স গুলো আমি অ্যাড করে দিয়েছি। তো এইটা হলো আপনারা একটা স্ট্যান্ডার্ড হিসেবে একটা ফলো আপ রাখতে পারেন। সো আমার প্রেজেন্টেশন এই মুহূর্তে এখানে শেষ। আমার মনে হয় যে আপনাদের যদি কোনো কোশ্চেন অ্যান্সার সেশন থাকে। ধন্যবাদ ভাইয়া, অসংখ্য ধন্যবাদ। অনেক সুন্দর করে আপনি আসলে আমাদেরকে বুঝিয়েছেন যে আসলে একটা সিভির ফরম্যাট কিভাবে হওয়া উচিত এবং একটা আদর্শ সিভির বৈশিষ্ট্য কি এবং কি কি আমাদের অ্যাড করা উচিত। এ পর্যায়ে তাহলে আমরা আসলে একটু প্রশ্ন উত্তর পর্বে যাই। তাহলে দেখি যে আসলে অনেক পার্টিসিপেন্ট আসলে এদের আপনার কাছে কি কিছু জানার আছে কিনা, তারা এতক্ষণ তো সেশন ছিল। তো আপনারা যারা হচ্ছে কোনো প্রশ্ন করতে ইচ্ছুক আপনারা হ্যান্ড রেজ করতে পারেন। এবং আপনাদের কোশ্চেন অ্যান্সার সেশনের পরে আমরা হলো ইন্টারভিউ টেকনিকের উপরে তাহলে কথা। আচ্ছা, থ্যাংক ইউ স্পিকার সাইদুল হাসান ভাই, অনেকেই হাত তুলেছেন। তার আগে আমি কিছু রোটারিয়ানদের একটু পরিচয় করে দিতে চাই। উপস্থিত আছেন রোটারিয়ান ডক্টর শাহাদাত হোসেন, পাস্ট প্রেসিডেন্ট রোটারি ক্লাব উত্তরা। আমি শাহাদাত হোসেন আঙ্কেলকে একটু অনুরোধ করবো আপনার পরিচয়টি দেওয়ার জন্য। থ্যাংক ইউ। আমি রোটারিয়ান পাস্ট প্রেসিডেন্ট ডক্টর শাহাদাত হোসেন, রোটারি ক্লাব অফ উত্তরা, এডিশনাল ডিস্ট্রিক্ট ট্রেনার, স্টেট 281 বাংলাদেশ। থ্যাংক ইউ সো মাচ আঙ্কেল ফর জয়েনিং। চমৎকার প্রেজেন্টেশন, চমৎকার, অনেক অনেক অভিনন্দন, ধন্যবাদ। আমি শুনেছি প্রথম থেকেই, ওয়ান্ডারফুল, গ্রেট। থ্যাংক ইউ ভাইয়া, দোয়া করবেন আমাদের জন্য। আর আপনি উপস্থিত থাকাতে আরো প্রাণবন্ত হবে সেশনটা, আশা করি আমরা। ওকে, থ্যাংক ইউ রোটারিয়ান ডক্টর শাহাদাত হোসেন। আমাদের মধ্যে আরো একজন রোটারিয়ান উপস্থিত ছিলেন, রোটারিয়ান এমএন কবির। এই মুহূর্তে হয়তোবা তিনি উপস্থিত নেই। তো আমরা এমএন কবির আছেন, আমি অনুরোধ করবো রোটারিয়ান পাস্ট প্রেসিডেন্ট এমএন কবির, রোটারি ক্লাব উত্তরা, অনেক একটু পরিচিত হওয়ার জন্য। Assalamu alaikum and thank you very much. আমি পাস্ট প্রেসিডেন্ট মোহাম্মদ নুরুল কবির, রোটারি ক্লাব অফ উত্তরা। সেই সাথে আমি এক্স রোট্রাক্টর, পাস্ট প্রেসিডেন্ট রোট্রাক ক্লাব অফ শ্যামলী, ঢাকা। সবাইকে ধন্যবাদ, ভালো লাগছে। প্রথম দিকে আমি ঢুকতে পারিনি, একটু অসুবিধা হয়েছিল টেকনিক্যাল, বাট পরবর্তীতে এনজয় লট। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ সো মাচ আপনার পার্টিসিপেশনের জন্য। আমরা এই মুহূর্তে প্রশ্নোত্তর পর্বে চলে যাব। প্রশ্নোত্তর পর্বে শুরুতেই আমি অনুরোধ করবো ডক্টর ফয়সাল মাহমুদ নাহিদ। আসসালামু আলাইকুম সাজিদ ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম নাহিদ, কেমন আছেন ভাইয়া, ভালো আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি প্রথমে পরিচয় দিয়ে নিচ্ছি। আমি রোটারি ফয়সাল মাহমুদ নাহিদ, ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট রোটারি ক্লাব অফ বারিধারা। ভালো লাগছে বারিধারার এত সুযোগ্য এবং স্বনামধন্য একজনকে সাথে দেখে, এবং পুরো সেশনটা আসলে আমি এনজয় করেছি। আর আমরা প্রাইড ফিল করি যখন এরকম কাউকে আমরা দেখি যে স্টেজে এবং বারিধারাকে আগের বারিধারার কোন একজন রোটারিক্টর, অ্যাকচুয়ালি উচ্ছ্বাসিত হই অনেক। আর খুবই ভালো লাগে, কারণ আমরা গার্ডিয়ান বলতে যাদেরকে চিনি তার ভিতরে সাইদুল ভাইয়া একজন আমাদের রোটারি ক্লাবের। আমি সরাসরি কোশ্চেনে চলে যাচ্ছি। সাইদুল ভাইয়া, আমার কোশ্চেনটা হচ্ছে টেকনিক্যালে যারা, মানে টেকনিক্যাল লাইনে আমার মতো টেক নিয়ে পড়াশোনা করেছেন, আমি কম্পিউটার সায়েন্স দিয়ে পড়াশোনা করছি,
তাদের ভিতরে এখন একটা নতুন হাইপ দেখা যায় যে সিভির বেলায় HTML সিভি, অর্থাৎ একটা সিভি যখন সে অনলাইনে দিচ্ছে তখন সে HTML করে একটা ওয়েবসাইট সিভি দিচ্ছে, সেটার গ্রহণযোগ্যতাটা কতটুকু এবং সেটা অন্যদের তুলনায় নিজেকে কতটুকু আলাদা করে দেয় ভাইয়া? থ্যাংক ইউ। বাংলাদেশের কনটেক্সটে যদি আমি বলি, এখনো আমি বাংলাদেশের কনটেক্সটে HTML টাইপের সিভির জন্য বাংলাদেশের আমরা এখনো প্রিপেয়ার না। আমাদের অনেক সময় দেখা যায় HTML সিভি আমরা অনেক সময় পাই আমরা, বাট বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে এটা খোলা হ্যাসেল বা এটা ওইটার জন্য অনেক সময় এগুলো ওপেনই করা হয় না। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে ওপেন করা হয়, কিছু কিছু ক্ষেত্রে ওপেন করা হয়। সো বাংলাদেশের কনটেক্সটে আমি এখনো বলবো যে হলো আমাদের সিভি ফরম্যাটে, রেগুলার ফরম্যাটে দেওয়াটা, PDF বা ওয়ার্ড ফাইলে যাওয়াটাই বেটার। রুবেল ভাইয়া। থ্যাংক ইউ। পরবর্তী প্রশ্ন ডক্টর রুবায়েত হোসেন অঙ্কুর, প্রেসিডেন্ট রোটারি ক্লাব গুলশান লেক সিটি। আসসালামু আলাইকুম। আমি রোটারেক্টর ডক্টর শেখ মোহাম্মদ রুবায়েত হোসেন অঙ্কুর, প্রেসিডেন্ট রোটারি ক্লাব অফ গুলশান লেক সিটি। প্রথমত ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটা সেশন দেওয়ার জন্য। ভাই, আমার কোয়েশ্চেন ছিল যে বর্তমানে সিভি অনলাইন ইমেইলে অ্যাটাচ করতে বলা হয় এবং সাথে মোটিভেশনাল লেটার অথবা কভার লেটার আপনি যেটা বলবেন সেটা দিতে বলা হয়, তো এই দুইটা সম্পর্কে যদি একটু আলাদা আলাদা ধারণা দিতেন। মানে আমি আপনার কোশ্চেনটা ক্লিয়ার না আমার কাছে। যে মোটিভেশনাল লেটার অথবা কভার লেটার সহ সিভি সেন্ড করতে বলা হয়, তো মোটিভেশনাল লেটার এবং কভার লেটার বলতে আলাদা একটু ধারণা যদি দিতেন কিভাবে কি দিতে হবে। বাংলাদেশের কনটেক্সটে এখন পর্যন্ত যেটা হলো যে আপনার স্পেশালি জবের ক্ষেত্রে বলা হয় যে কভার লেটার, বাট আপনারা যদি হয়তো একাডেমিক কোনো জবের ক্ষেত্রে অ্যাপ্লাই করেন বা রিসার্চ বেস অর্গানাইজেশনে, তখন হয়তো আপনাকে মোটিভেশনাল লেটার বা এই ধরনের বলে, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে জবের ক্ষেত্রে কভার লেটারটা বলে। কভার লেটারে বেসিক্যালি 3টা পয়েন্টে বা 3টা ভাগে ভাগ করা হয়। যে 3টা ভাগের একটা ভাগটা থাকে হলো যে আপনার কোন রেফারেন্সের মাধ্যমে আপনি এই অ্যাপ্লিকেশনটা করতেছেন, কি পজিশনের জন্য অ্যাপ্লিকেশন করতেছেন সেইটাকে ক্লারিফাই করার জন্য। সেকেন্ড পজিশনে থাকে যে হলো যে আপনার যে এই যে পজিশনের জন্য আপনি অ্যাপ্লাই করতেছেন সেই পজিশনের যে রিকোয়ারমেন্ট গুলো আছে সেগুলোর সঙ্গে আপনার ম্যাচ করে কতটুকু, এই পয়েন্টগুলো হাইলাইট করতে হয়। যে যেরকম ধরেন আপনার অ্যাকমপ্লিশমেন্ট, আপনার একাডেমিক রেজাল্ট, আপনি তো একাডেমিক রেজাল্ট আর এখানে ক্লারিফাই করবেন না, বাট এখানে আপনি হলো হাইলাইট করে যাবেন। যেরকম ধরেন আমার যদি একটা কোনো একটা পজিশন থাকে যে HR ডাইরেক্টর পজিশনের জন্য অ্যাপ্লাই করতেছি আমরা, সেক্ষেত্রে আমি কভার লেটার লেখার ক্ষেত্রে কি করবো, যে আমি লিখবো যে আমি এই জব অ্যাডভার্টাইজমেন্ট আমি পেয়েছি, পাওয়ার পরে এই পরিপ্রেক্ষিতে আমি এই পজিশনের জন্য অ্যাপ্লাই করছি। সেকেন্ড পার্টে আমি কি লিখবো, সেকেন্ড পার্টে আমি লিখবো যে আপনাদের যে এখানে যে জব রিকোয়ারমেন্ট বা জব এক্সপিরিয়েন্স আছে সেই এক্সপিরিয়েন্সের পরিপ্রেক্ষিতে আমি আপনাদেরকে জানাতে চাই যে আমার 15 বছরের জব এক্সপিরিয়েন্স আছে, আমি 2টা অর্গানাইজেশন বা 3টা অর্গানাইজেশনে HR টিম লিড করে আসছি, আমি এই HR এর এই প্রজেক্টটা লিড করেছি, আমার HR এর এই পড়াশোনা আছে। এই জিনিসগুলোর জন্য আমার মনে হচ্ছে যে আপনাদের যে অ্যাপ্লিকেশনটা আছে সেই অ্যাপ্লিকেশনটা জন্য আমি হলো সুইটেবল ক্যান্ডিডেট। আর থার্ডটাতে হলো যে আপনার এই যে কভার লেটারটা লিখছেন সেটার একটা ক্লোজিং রিমার্ক, যে একটা থ্যাংক ইউ দিয়ে যে আপনি প্রেফার করতেছেন যে আপনি ইন্টারভিউ কল পাবেন, এরকম একটা থ্যাংক ইউ দিয়ে এটা হলো ক্লোজ করে দিতে হবে। দিয়ে তারপরে আপনার নাম ঠিকানা এটা লিখতে হয়। আর অ্যাড্রেস করতে হয় টুতে হলো যাকে আপনি দিচ্ছেন, টুটা যদি আপনি ওখানে স্পেসিফাই করা থাকে যে হেড অফ HR না ম্যানেজিং ডাইরেক্টর যাকে বরাবর, সে তাকে বরাবর করে দিতে হয়। এইটাই মেইনলি হলো কভার লেটার। বেটার হলো যে যে কোনো জব অ্যাপ্লিকেশন দেওয়ার আগে ডাইরেক্ট ব্ল্যাঙ্ক মেইল না সেন্ড করে কভার লেটারটা আইদার আপনার ইমেইলের বডিতেও লিখে দিতে পারেন অথবা অ্যাটাচমেন্টেও দিতে পারেন, প্লাস হলো আপনার সিভিটা অ্যাটাচ করে দেবেন। আমার মনে হয় যে আপনার কোশ্চেনটা আমি অ্যান্সার করতে পেরেছি। তারপরে যদি আপনার কোনো কোশ্চেন থাকে আমাকে জিজ্ঞেস করতে পারেন। ওকে, থ্যাংক ইউ। পরবর্তী প্রশ্ন করবেন ডক্টর রেহানা গোমেজ, প্রেসিডেন্ট ইলেক্ট আবর্তন ঢাকা। আসসালামু আলাইকুম, আমি ডক্টর রেহানা গোমেজ, প্রেসিডেন্ট ইলেক্ট রোটারি ক্লাব আবর্তন ঢাকা। এত সুন্দর সেশন করার জন্য অনেক ধন্যবাদ। আমার কোশ্চেনটা ছিল কভার লেটার নিয়েই, যেহেতু আগে ভাইয়া কোশ্চেনটা করে ফেলেছেন, আমি আমার উত্তরটা পেয়ে গিয়েছি এবং অনেক ধন্যবাদ আমাকে সুযোগ প্রদান করার জন্য। থ্যাংক ইউ।
ওকে, থ্যাংক ইউ। পরবর্তী প্রশ্ন করবেন ডক্টর অতনু রয়, প্রেসিডেন্ট রোটারি ক্লাব বারিধারা। অসংখ্য ধন্যবাদ ডিয়ার ভাইয়া আমাকে সুযোগ দেওয়ার জন্য। এবং আমি অতনু রায়, বর্তমান বছরের প্রেসিডেন্ট, রোটারি ক্লাব অফ বারিধারার বর্তমান বছরের প্রেসিডেন্ট। এবং আমি এটা আমার জন্য একটা খুবই ভালো লাগার বিষয়, আমাদের অভিভাবক একটা সুন্দর ডিস্ট্রিক্টে একটা এত সুন্দর বিষয় নিয়ে আমাদের কাছে প্রেজেন্ট করেছেন। আচ্ছা, আমার কোশ্চেনটা ছিল হচ্ছে, আমরা তো বিভিন্ন ধরনের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করা হয়, যেমন হচ্ছে শুধু রোটারেক্ট ছাড়াও ক্লাব, ইউনিভার্সিটির ক্লাব বেসড অনেক প্রোগ্রাম থাকে। যে এখন ওই ভিত্তিতে আমরা কোনটা দেখাবো? আর সেক্ষেত্রে হচ্ছে দেখা যায় হচ্ছে আমরা সিভি সাধারণত 2 পেজের বেশি যাইতে পারি না। তো এখন এই ছোট জায়গায় কিভাবে আমরা মানে সবগুলা কি দেখানোর প্রয়োজন আছে কিনা, বা নাকি যেগুলা খুবই হাইলাইটেড শুধু সেইগুলাই দেখাবো? এটা একটা বিষয়। এইটা খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন করছেন, যে আসলে আমাদের যেহেতু একটা লিমিটেশন আছে, সেহেতু লিমিটেশনের ক্ষেত্রে কিন্তু আপনাকে প্রায়োরিটাইজ করতে হবে। ধরেন আপনার 10টা ভলান্টিয়ার অ্যাক্টিভিটি আছে, তো 10টা যদি ভলান্টিয়ার অ্যাক্টিভিটি থাকে, তাহলে আপনাকে দেখতে হবে যে যে অর্গানাইজেশনের জন্য আপনি অ্যাপ্লাই করতেছেন সেই অর্গানাইজেশনের সঙ্গে যায় কি রকম। সেই ধরনের অর্গানাইজেশনে যেরকম ধরেন আপনারা যারা ত্রিপলি থেকে, যেরকম নাহিদ বলতেছিল ত্রিপলি থেকে যারা পড়াশোনা করে আসছেন, আপনাদের কিন্তু IEEE একটা অর্গানাইজেশন আছে ইউনিভার্সিটি বেস। সো আপনারা যদি IEEE যদি ওখানে কোনো লিডারশিপ রোল প্লে করে থাকেন বা আপনাদের মেম্বারশিপ থাকে, আপনারা যখন ট্রিপলি রিলেটেড জবের জন্য অ্যাপ্লাই করবেন, ডেফিনেটলি ওইটা আগে হাইলাইট করবেন, তারপরে অন্যগুলো হাইলাইট করবেন। সো এই ক্ষেত্রে কিন্তু আপনার জব বুঝে এবং আপনার কি কি রোল প্লে করছেন সেটা বুঝে বুঝে আপনাকে হাইলাইট করতে হবে। ওকে, থ্যাংক ইউ। পরবর্তী প্রশ্ন ডক্টর অনিক বড়ুয়া, রোটারি ক্লাব শ্যামলী পাইনিয়ার। থ্যাংক ইউ কাউসার আহমেদ রুবেল ভাইয়া আমাকে সুযোগ করে দেওয়ার জন্য, এবং সাইদুল হাসান ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর করে একটি ট্রেনিং সেশন পরিচালনা করার জন্য। ভাইয়া আমার 2টা কোয়েশ্চেন। প্রথম কোয়েশ্চেনটা হচ্ছে, আমরা ম্যাক্সিমাম টাইম যেটা ফেস করি, যে যে অথনু ভাইয়া যেটা বললো যে 2 পেজের বেশি সিভিটা চলে যায়, তো সেই ক্ষেত্রে এখন অনেক সময় দেখা যায় যে আমরা কালারিং সিভি বা 1 পেজের সিভি গুলো দেখে থাকি। তো সেই ক্ষেত্রে কতটুকু এটা যুক্তিসঙ্গত যে 1 পেজের সিভিটা বানানো? আপনি কিভাবে প্রেফার করবেন যে 1 পেজের সিভিটা বানানোর ক্ষেত্রে? এবং আরেকটা কোয়েশ্চেন হচ্ছে, আমরা ম্যাক্সিমাম টাইম যেটা ফেস করি যে অনলাইনে আবেদনের ক্ষেত্রে, বিশেষ করে মেইলে, জিমেইলে আবেদনের ক্ষেত্রে, তো সেই ক্ষেত্রে কভার লেটার অনেক সময় ডক্স ফাইলে অ্যাটাচ করে দেওয়া হয়, আবার অনেক সময় মেসেজ বডিতে সেটা লিখে দেওয়া হয়। এই ক্ষেত্রে আমি বিভিন্ন জনের কাছ থেকে বিভিন্ন রকম সাজেশন পেয়েছি। তো আপনারা আপনি যেহেতু এই ক্ষেত্রে এক্সপার্ট, আপনি কোনটা প্রেফার করেন, যে কভার লেটারটা ডক্স ফাইলে অ্যাটাচ করে দেওয়াটা ঠিক হবে, নাকি মেসেজ বডিতে কভার লেটারটা লিখে দিলে ভালো হবে? ধন্যবাদ স্যার। ওকে, আমি আপনার দুইটা কোশ্চেন করছেন, যে 2টা কোশ্চেনের একটা আমি যদি বলি, যে 1 পেজের যদি সিভি আপনার কথা বলেন, তাহলে ওটা কিন্তু আসলে যেটা বিভিন্ন গ্রাফিক্স করে যেটা দেওয়া হয়, সেটা আসলে কিন্তু সিভি না, সেটা রিজিউমি বলে আর কি। সো বাংলাদেশের কনটেক্সটে রিজিউমি আপনার এখনো বহুল প্রচলিত হয় নাই, বাট হয়তো ভবিষ্যতে হয়তো বহুল প্রচলিত হয়ে যাবে। বাট এখনকার কনটেক্সটে সিভিটাই হলো প্রেফারেবল বাংলাদেশের কনটেক্সটে। আর সেকেন্ড হলো যেটা আপনার বললেন যে হলো কভার লেটারটা, আমি প্রেফার করব যে মেইলের বডিতে হলো আপনার কভার লেটারটা লিখে দেওয়া, অ্যাটাচমেন্টে না দেওয়া। এটাই স্ট্যান্ডার্ড ফরম্যাট। কারণ আপনি যদি আমাকে ইমেইল করেন একটা, সেই ইমেইলে কিন্তু আমি আবার গিয়ে সিভি খুলবো, আপনার অ্যাটাচমেন্ট খুলবো, সেটা কিন্তু না। আমি কিন্তু ফার্স্ট দেখবো আপনার মেইলের বডিটা। মেইলের বডিটা যদি ইমপ্রেসিভ হয়, ডেফিনেটলি আমি হলো আপনার সিভি খুঁজতে যাবো। যদি আমি দেখি মেইলের বডিতে ব্ল্যাঙ্ক, সেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে বাংলাদেশে হয়, যে অনেক ক্ষেত্রে অনেকে আছে সিভি, স্পেশালি যারা ফ্রেশার থাকে, সিভি এমন ভাবে পাঠায় লেখে যে প্লিজ ফাইন্ড দ্য অ্যাটাচ ডকুমেন্ট, তারপর লিখে দেয় ফর ইউর কাইন্ড ইনফরমেশন। বিলিভ মি, আমি ওই ধরনের অ্যাপ্লিকেশন খুলিই না কোনোদিন। থ্যাংক ইউ ভাইয়া। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। আমরা মনে হয় পরবর্তী সেশনে চলে যাই, কারণ আমাদের কিছুক্ষণ বাদে আবার ইফতারের সময় চলে আসবে।
সো আমি স্পিকারকে অনুরোধ করব পরবর্তী সেশনটি শুরু করবার জন্য। ওকে, থ্যাংক ইউ রুবেল ভাই। আমার মনে হয় যে আমরা পরবর্তী সেশনে চলে যাই। আমাদের পরবর্তী সেশন যেহেতু আমরা জানিনি আমাদের যে ইন্টারভিউ এটিকেট নিয়ে আমরা কথা বলবো। তো এতক্ষণ আমরা আলোচনা করলাম যে সিভি কিভাবে লিখবো, সিভি একটা স্ট্যান্ডার্ড সিভি ফরম্যাট কিভাবে করব। জাস্ট সিভি নিয়ে আরেকটা বলে নিই, বাংলাদেশে এখন আপনার কিছু কিছু প্রফেশনাল সিভি রাইটার হয়েছে, আপনারা চাইলে তাদের সঙ্গেও সিভি রাইটিং করে নিতে পারেন। বাট যদি তাদের কাছ থেকে সিভি রাইট করে নেন, একটা বিষয় খেয়াল রেখেন যে প্রফেশনাল ওই সিভি রাইটারের একটা সেম ফরম্যাটই আবার সবার কাছে অ্যাপ্লাই করেন না। বিভিন্ন অর্গানাইজেশনে অ্যাপ্লাই করার সময় আপনি আবার আপনার মতো করে হালকা পাতলা মডিফাই করে নিয়ে অ্যাপ্লাই করেন। সো আমি চলে যাচ্ছি আমাদের পরবর্তী সেশনে, যেটা হলো আমাদের ইন্টারভিউ স্কিলের উপরে। ইফেক্টিভ ইন্টারভিউ টেকনিক বা স্ট্র্যাটেজি বা এটিটিউড যেটাই বলি না কেন আমরা, সেই পয়েন্টগুলোতে আমি হলো আপনাদের সঙ্গে আলোচনা করব। এই পয়েন্টটাও আমি যেটা বলেছিলাম যে একটু আগেও, যে আমি চেষ্টা করেছি আমার ম্যাক্সিমামই হলো আমার রিয়েল লাইফ এক্সাম্পল বা রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করার জন্য। সেই শেয়ারিং থেকে আমি এই সেশনটাতেও যতটুকু ইনফরমেশন পেরেছি কালেক্ট করার বা অ্যাড করার জন্য এখানে ওইটাই করেছি। সো আপনারাও দেখেন, আবার আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আমরা ডেফিনেটলি আবার আপনারা কি সবাই আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি ভাই দেখতে পাচ্ছি, দেখা যাচ্ছে ভাইয়া। তাহলে আমি চলে যাচ্ছি আমাদের পরের সেশনটাতে। আমি এটা আসলে বলেছি যে এটিকেট অফ ইন্টারভিউ, যে আমরা ইন্টারভিউতে আসলে কি কি নিয়মানুবর্তিতা বা এটিকেট মেনে চলা উচিত সেই সম্পর্কে আপনাদেরকে একটু গাইড দেওয়ার জন্য চেষ্টা করব। তো আমাকে অলরেডি আপনারা ছিলেন যে আমি সাইদুল হাসান। আজকের সেশনের উদ্দেশ্য কি, এম অফ টুডে সেশন, আজকের সেশনে আমাদের উদ্দেশ্য হলো আন্ডারস্ট্যান্ডিং দ্য এটিকেট অফ জব ইন্টারভিউ এন্ড টু লার্ন অ্যাবাউট জব ইন্টারভিউজ ডুজ এন্ড ডোন্টস। আমরা কি কি করব ইন্টারভিউতে আর কি কি করব না সেটা সম্পর্কে জানা। তো প্রথমে যদি আমরা আসি একটা ডেফিনেশনের ব্যাপারে, যে হোয়াট ইজ জব ইন্টারভিউ। A job interview is a process in which a potential employee is evaluated by an employer for prospective employment in their company, organization, or firms. During this process, the employer hopes to determine whether or not the application is suitable for the role. সো আমরা যখন সিভি সর্ট করি 5টা 7টা 10টা বা সিভি সর্ট করার পরে কিন্তু আমরা কি করি, ওখান থেকে জব ইন্টারভিউ কল করি। জব ইন্টারভিউ কল করার পরে কিন্তু আমরা ডিটারমাইন করি যে এখান থেকে কোন ক্যান্ডিডেটটা আমাদের ওই স্পেসিফিক পজিশনের জন্য বেস্ট ফিট হবে অথবা হবে না। সো আপনার ওইটার উপরে ডিপেন্ড করে কিন্তু আপনার হলো জব অফার আমরা করি, অনেক সময় করি। সো আমরা যদি আসি what is interview etiquette, যদি বলি interview etiquette refer to code of conduct an individual must follow while appearing for interviews. সো আমরা যখন ইন্টারভিউ অ্যাটেন্ড করব তখন আমাদের কি কি ফলো করা উচিত সেটাই হলো বলতেছে ইন্টারভিউ এটিকেট বলে দিচ্ছে। সো আমি আর বিশেষ ব্যাখ্যাতে গেলাম না ওখানে, নাকি আমরা ডাইরেক্ট চলে আসলাম যে ডুজ এন্ড ডোন্টস, মানে আমরা ইন্টারভিউতে কি করব কি করব না এইটার জন্য আপনাদেরকে একটা ব্রিফ আইডিয়া আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। So interview do's: dress appropriately for the industry, your appearance matter. অনেক সময় যেটা হয় আমরা ইন্টারভিউ বোর্ডে অ্যাপ্রোপ্রিয়েট ড্রেস আপ বা ড্রেস কোড মেইনটেইন না করে চলে যায়, যেটা আপনাকে প্রথমে একটা নেগেটিভ ইমপ্রেশন দিয়ে দেয়। আপনাদের জন্য একটা বলি যে প্রথম 7 থেকে 10 সেকেন্ড বা 15 সেকেন্ড হলো আপনার ইন্টারভিউ বোর্ডের সব থেকে ইম্পর্টেন্ট পার্ট। কারণ এই প্রথম 7 থেকে 10-15 সেকেন্ডের মধ্যে ইন্টারভিউ বোর্ডে যারা থাকে তারা ডিটারমাইন করে ফেলে যে আপনাকে নেক্সট প্রসেসের জন্য ইনভাইট করবে কি করবে না। হয়তো তখন আপনার সঙ্গে কোনো কথাই শুরু হয় না, বাট তার আগে সে এটা করে ফেলে। যেরকম অনেক আপনার আইএসএসবি বা অন্যান্য জায়গায় অনেক জায়গায় ইন্টারভিউ বোর্ডে আপনার চেয়ারে বসার আগ পর্যন্তই আপনার অনেক সময় ইন্টারভিউ ক্যান্সেল হয়ে যায়, কারণ আপনার ড্রেস আপ, আপনার মুভমেন্ট, আপনার হাঁটা সবকিছু কনসিডার করে।
সো আপনার ড্রেস অ্যাপ্রোপ্রিয়েটলি এটা হলো আপনার ম্যাটার করে। সো ইন্টারভিউ বোর্ডে যখন যাবেন ডেফিনেটলি ক্লিন শেভ হয়ে, অথবা আপনি দাড়ি রাখেন দাড়িটাকে ট্রিম করে, চুলটাকে সুন্দর করে কম করে, আপনার খুব সুন্দর ড্রেস আপ করে, শুজ ফর্মাল ড্রেস আপ করে আপনি যাবেন। ড্রেস আপের ক্ষেত্রে প্রেফারেবল হলো লাইট কালারের শার্ট, ডার্ক কালারের প্যান্ট আর ব্ল্যাক শুজ। আর ডেফিনেটলি আপনার প্রত্যেকটা শার্ট প্যান্ট শুজ যাতে হলো ক্লিন, নিট এন্ড ক্লিন। তারপর আপনার এক্সাক্ট ইন্টারভিউ টাইম এবং লোকেশনটা জেনে নেওয়া উচিত, যে আপনার ইন্টারভিউটা কোথায় এবং কিভাবে হবে। তারপরে হলো অ্যারিভ আর্লি। ইন্টারভিউ বোর্ডে ডেফিনেটলি আপনারা চেষ্টা করবেন 10-15 মিনিট আগে পৌঁছানোর জন্য। আপনার ইন্টারভিউর যে টাইম 10-15 মিনিট আগে মিনিমাম পৌঁছানোর জন্য। এবং ইন কেস যদি কোনো কারণে আপনি লেট হয়ে যান, সেক্ষেত্রে আগেই আপনাকে ইন্টারভিউয়ারকে জানানো, বা আপনার সঙ্গে যে অর্গানাইজেশন থেকে যে আপনার সঙ্গে কন্ট্যাক্ট করেছিল তাকে একটা জানানো যে আপনি এই ইমার্জেন্সি সিচুয়েশনের জন্য একটু স্টাক হয়ে গেছেন, আপনার হয়তো 5-7-10 মিনিট লাগতে পারে লেট হয়ে যাবে। আবার আরেকটা জিনিস আমি আপনাদেরকে একটু শেয়ার করে দিই, যে অনেক সময় কিন্তু ইন্টারভিউ বোর্ডে আমরা আধা ঘন্টা 1 ঘন্টা আগে গিয়ে বসে থাকি। প্লিজ এত আগে গিয়ে বসে থাকবেন না, এটা আপনার সম্পর্কে নেগেটিভ আইডিয়া দেয়। যে মানে তার মানে আপনার হলো পাঞ্চুয়ালিটি নাই। সো আপনি যদি দেখেন যে কোনো কারণে আপনি 20-25 মিনিট বা আধা ঘন্টা আগে বা 1 ঘন্টা আগে চলেও আসছেন, হয়তো আপনার ট্রাফিকের কথা চিন্তা করে একটু আগে বের হয়েছেন, বাট আপনার অনেক আগে পৌঁছায় গেছেন, আপনি অফিসে এন্টার করেন না, আশেপাশে কোথাও একটু টাইম পাস করে কোথাও চা কফি খেয়ে তারপরে 15 মিনিট 10 মিনিট 15 মিনিট আগে আপনি ইন্টারভিউ অর্গানাইজেশনে আসেন ইন্টারভিউর জন্য। Treat other people you encounter with courtesy and respect. Their opinions of you might be solicited during hiring decision. আমরা অনেক অ্যাডভার্টাইজমেন্টে বা অনেক গান টানেই দেখি অনেক সময় যে আমরা রাস্তায় অথবা দেখা যায় যে নিচে বা লিফটে অনেকের সঙ্গে একটু ঝামেলা করে আসি ইন্টারভিউ দিতে গিয়ে তাড়াতাড়ির ভিতরে, বাট গিয়ে দেখি যে ইন্টারভিউ বোর্ডে হয়তো তারাই কেউ না কেউ আছে। সো এইরকম কোনো কিছুই করেন না আপনি ইন্টারভিউ দিতে গিয়ে যে আরেকজনকে ইনসাল্ট করা হয় বা আপনি রেসপেক্ট শো করতেছেন না এরকম। ইভেন আপনি যদি কোনো পানি খেতে হয় বা কোনো কিছু চাইতে হয়, বা অ্যাটেন্ডেন্ট বা ফ্রন্ট ডেস্কে যারা থাকে তাদেরকেও রেসপেক্টের সাথে কথা বলবেন। আমি এই কয়েকদিন আগে একটা এক্সাম্পল দিতে পারি এই জায়গায় আপনাদেরকে। আমাদের কোনো একজন এইচআর প্রফেশনাল, উনি আরেকটা কোম্পানির আর কি এইচআর এর ম্যানেজার লেভেলের আর কি আছেন, ম্যানেজার বা সিনিয়র ম্যানেজার লেভেলে। তো কয়েকদিন আগে উনি একটা ইন্টারভিউ করেছিলেন। সো ইন্টারভিউতে একটা ক্যান্ডিডেটকে ওনারা শর্ট লিস্টও করেছিলেন মোটামুটি, বাট এখনো ফাইনাল অফারটা দেয়নি। বাট ইন্টারভিউর একদিন পরে ওই ক্যান্ডিডেট হলো ওই অফিসে ফোন দিয়ে ফ্রন্ট ডেস্কে হলো জিজ্ঞেস করতেছিল যে ইন্টারভিউর স্ট্যাটাস কি বা কি অবস্থা, এটা কি এখন রেজাল্ট জানানো যাবে কিনা। সো ফ্রন্ট ডেস্ক তো স্বাভাবিকভাবে বলছে যে না এরকম ভাবে। তো তারপরে উনি কথাই ফ্রন্ট ডেস্ককে একটু জিজ্ঞেস করছে যে আচ্ছা আপনাদের যে ইন্টারভিউ করে যে একজন ছিলেন ওনার একটু নামটা বলা যাবে কিনা। তো ফ্রন্ট ডেস্কে যারা ছিল তারা ডেফিনেটলি জিজ্ঞেস করেছে যে আপনি কার কথা বলতেছেন, কারণ ইন্টারভিউ বোর্ডে তো অনেক কয়জন ছিল আমরা। তো উনি সঙ্গে সঙ্গে বলতেছে ওই যে মোটা করে একজন ছিলেন একটু কার্ল চুল এরকম ওই রকম, মানে একটু ডিসরেসপেক্টের সাথে। তো উনি তো তখন বলছেন যে জি ওটা আমাদের এইচআর এর ম্যাডাম। তো আলটিমেটলি কিন্তু ওই এমপ্লয়িকে হায়ার করে নাই তারা, যদিও উনি শর্ট লিস্টেড ছিল, বাট উনাকে হায়ার করে নাই, কারণ হলো ওনার অ্যাটিটিউডের জন্য, আর কোনো কিছু না। কারণ উনি যদি এখনই যদি আপনার জব পাওয়ার আগে যদি হলো আপনার ডিসরেসপেক্ট শো করে, ডেফিনেটলি উনি হলো অর্গানাইজেশনের অন্য টিম মেম্বারদেরকেও রেসপেক্টের সাথে হলো শো করবেন। সো এই জিনিসগুলো কিন্তু ম্যাটার করে। সো এই জিনিসগুলো আপনারা একটু খেয়াল রাখেন। তারপর আপনারা যখন ইন্টারভিউ বোর্ডে যাবেন চেষ্টা করেন যে একটা হ্যান্ডশেক করার জন্য। অনেকে অর্গানাইজেশনে আছে আমরা হ্যান্ডশেক করতে চাই না, সেটা আপনি ডিপেন্ড সিচুয়েশন দেখলেই বুঝতে পারবেন যে হ্যান্ডশেক করার মতো সিচুয়েশন আছে কিনা। বাট যদি হ্যান্ডশেক করে ডেফিনেটলি একটা ফার্ম হ্যান্ডশেক করবেন। আই কন্ট্যাক্ট সবসময় মেনটেন করবেন। হ্যাভ এ ফ্রেন্ডলি এক্সপ্রেশন হোয়েন ইউ আর গ্রেটেড বাই ইউর ইন্টারভিউ। খুবই ফ্রেন্ডলি স্মাইলি একটা এক্সপ্রেশন সবসময় রাখবেন। এমন কোনো এক্সপ্রেশন দিবেন না যেটাতে আপনার হলো বিরক্তির প্রকাশ পাবে।
তারপরে লিসেন টু বি শিওর ইউ আন্ডারস্ট্যান্ড ইউর ইন্টারভিউর নেমস এন্ড দ্য কারেক্ট প্রনাউন্সিয়েশন। আপনার ইন্টারভিউয়ার যখন আপনাকে তাদের ইন্ট্রোডাকশনটা দিবে, চেষ্টা করবেন তাদের নাম, পজিশন গুলা ভালোভাবে জানার জন্য, বা যদি আপনি না বুঝতে পারেন তাদেরকে জিজ্ঞেস করতে পারেন। তারপরে বলা হয়েছে যে অনেক সময় হয়তো আপনি ইন্টারভিউয়ারকে হয়তো অ্যাড্রেস করা রাখতে পারেন, হয়তো স্যার বলেও বলতে পারেন, অথবা আপনি বলতে পারেন যে ওনার ফার্স্ট নেম বা লাস্ট নেমের অ্যাড্রেস করে, বা অনেক সময় মিস্টার মিস বলে। বাট ডেফিনেটলি ফিমেলদেরকে যখন অ্যাড্রেস করবেন তখন মিস বা মিসেস বলবেন না, ডেফিনেটলি মিস বলবেন। তারপরে মেইনটেইন গুড আই কন্টাক্ট ডিউরিং দ্য ইন্টারভিউ। এখন ইন্টারভিউ এর সময় এটা কিন্তু একটা খুবই ইম্পর্টেন্ট পার্ট। আপনার ইন্টারভিউ বোর্ডে যারা থাকে তারা এটা খুব স্ট্রিক্টলি ফলো করে। ধরেন আমি কোশ্চেন করছি আপনাকে, বাট আপনি অ্যান্সার করতেছেন আরেকজনের দিকে তাকায়। আবার আমি কোশ্চেন করছি দেখে আমার সঙ্গে সারাক্ষণ আপনি হলো আই কন্টাক্ট করে আছেন, তাও কিন্তু না। ইন্টারভিউ বোর্ডে যদি 3 জন মেম্বার থাকে, 3 জনের দিকে আপনাকে সমানভাবে আই কন্টাক্ট করতে হবে। প্লাস আপনাকে যে কোশ্চেনটা করতেছে তার দিকে হয়তো আপনি একটু বেশি আই কন্টাক্ট করবেন। তারপরে সিট স্টিল ইন ইওর সিট, অ্যাভয়েড ফাইটিং এন্ড স্লোজিং। অনেক সময় যেটা হয় আমাদের আর কি, ইন্টারভিউ বোর্ডে রিভলভিং চেয়ার গুলা থাকে। সো আমরা গিয়ে অনেকেই করি কি, চেয়ারে বসে এরকম এরকম দোলা শুরু করে দিই, বা পায়ের উপরে পা তুলে রাখি, বা হাত পা কাঁপানো শুরু করি। প্লিজ এগুলা করবেন না ইন্টারভিউ বোর্ডে। ইন্টারভিউ বোর্ডে খুবই জেন্টলি 2টা হাত আপনার হাঁটুর উপরে রেখে বসবেন। Respond to question and back up your statement about yourself with specific example whenever possible. যখনই আপনাকে কোনো কোশ্চেন করবে ইনস্ট্যান্টলি চেষ্টা করবেন আপনার সেটা উত্তর দেওয়ার, এবং এটার প্রেক্ষাপট যদি কোনো এক্সাম্পল থাকে সেটা আপনি দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আস্ক ফর ক্লারিফিকেশন ইফ ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড এ কোশ্চেন। যদি কোনো কোশ্চেন না বোঝেন আরেকবার জিজ্ঞেস করবেন যে সরি স্যার, এক্সকিউজ মি, ক্যান ইউ রিপিট এগেইন, অথবা অন্য কোনো ভাবে, বাট কোনো ভুল অ্যান্সার করবেন না। Be thorough in your response while being concise in your wording. আপনার ডেফিনেটলি আপনার অ্যান্সারটা যত শর্ট পারেন চেষ্টা করবেন শর্টই দেওয়ার জন্য। বেশি এলাবোরেট করতে যাবেন না বা ইরিলেভেন্ট কোনো কিছু করবেন না। বাট আপনি যতই শর্ট পারেন না কেন, বাট আপনার যেটা কারেক্ট উত্তর দেওয়ার সেটা যাতে দেওয়া হয়ে যায়। Be honest and be yourself, your best professional self. Dishonesty gets discovered and is ground for withdrawing job offer and for firing. You want a good match between yourself and your employer. If you get hired by acting like someone other than yourself, you and your employer will both be unhappy. Like অনেক সময় যেটা হয় আর কি, অর্গানাইজেশনে আমরা যেটা পাই যে আপনার সিভিতে হলো একাডেমিক ব্যাকগ্রাউন্ড হলো ভুল ইনফরমেশন দিয়ে রাখে বা মিথ্যা ইনফরমেশন দিয়ে রাখে, বাট যেটা কিন্তু আপনি ইন্টারভিউর 1টা বা 2টা সেশনে পরেই আপনার ক্লারিফাই হয়ে যায়। সো এগুলা কখনোই করবেন না, এগুলা একদম নিট এন্ড ক্লিন ইনফরমেশন দিবেন। তারপরে ট্রিট দ্য ইন্টারভিউ সিরিয়াসলি and as though you are truly interested in the employer and the opportunity presented. ইন্টারভিউকে সিরিয়াসলি নেবেন, এমন কোনো ভাবে ইন্টারভিউকে প্রেজেন্ট করবেন না যে ওকে আপনারা ডাকছেন আমি এই জন্য আসছি, আমি এরকম ইন্টারেস্টেড না। এটা আপনি না বললেও আপনার বডি ল্যাঙ্গুয়েজ বা অন্য কিছুতে অনেক সময় কিন্তু প্রকাশ পায়। তো আপনি এমন কোনো কিছু করবেন না যেটাতে এরকম প্রকাশ পায়। যেরকম ধরেন আমি আপনাদেরকেই বলি, বেশ কিছুদিন আগে আমরা একটা ইন্টারভিউ করেছিলাম, আমার নিজের অর্গানাইজেশনের কথা যদি বলি, আমি 3-4 মাস আগের একটা ইন্টারভিউ। তো আমরা একজনকে ইন্টারভিউ থেকে ডেকেছিলাম আপনার ম্যালিকো থেকে। সে অ্যাপ্লাই করেছিল, অ্যাপ্লাই এগেইনস্টে আমরা ইন্টারভিউতে ডেকেছিলাম। বাট ইন্টারভিউ যখন নিয়েছি আমরা, ইন্টারভিউতে সে ভালো করেছে, বাট ইন্টারভিউতে তার বডি ল্যাঙ্গুয়েজ আর এবং সবকিছুতে মনে হয়েছে সেই ইন্টারভিউটাকে সিরিয়াসলি নেয়নি, খুব ক্যাজুয়াল মুডে নিচ্ছে। মানে তার অ্যাটিটিউডটা এরকম একটু শো পেয়েছিল যে মানে নিটটা আমাদের ওনার নিট না। সো উই স্টপ দ্যাট ইন্টারভিউ। আমরা ওই ইন্টারভিউটা ফুললি কমপ্লিট করে শেষ করে দিয়েছি, বাট আমরা ওনাকে আর শর্টলিস্ট করিনি। সো এটা কিন্তু রিয়েল লাইফের এক্সাম্পল আমি আপনাকে দিচ্ছি। এক্সিবিট এ পজিটিভ অ্যাটিটিউড এন্ড কনফিডেন্স। অনেক সময় যেটা হয় আপনি ইন্টারভিউ করে সবই জানেন, সবই বুঝতেছেন, বাট আপনি খুব কনফিডেন্স পাচ্ছেন না, মানে একটা আমতা আমতা ভাব করতেছেন, তখন কিন্তু আপনার ইন্টারভিউটা কিন্তু
আপনি ভালো পারলেও আপনি এটা একটু নেগেটিভলি মার্কিং হয়ে যাবে। হ্যাভ ইন্টেলিজেন্ট কোশ্চেন প্রিপেয়ার টু আস্ক দ্য ইন্টারভিউ। অনেক সময় ম্যাক্সিমাম অর্গানাইজেশনে কিন্তু এখন ইন্টারভিউ এর পরে ইন্টারভিউয়ার আপনাকে জিজ্ঞেস করবে যে আপনার কোনো কিছু জিজ্ঞেস করার আছে কি। সো আপনি কিন্তু ওই জায়গাটায় এমন কোনো একটা কোশ্চেন জিজ্ঞেস করবেন যেটা হলো ইম্পর্টেন্ট। এমন কোনো কিছু জিজ্ঞেস করেন না যেটা নিয়ে বোঝায় যে আপনি হলো আসলে প্রিপেয়ার না। কিরকম হতে পারে যে এক্সাম্পল হিসেবে অনেক সময় অনেকে জিজ্ঞেস করে যে ইন্টারভিউ করে যে এই পজিশনের স্যালারি কেমন, তারপরে অনেক সময় জিজ্ঞেস করে এই পজিশনে ফরেন ট্যুর আছে কিনা, তারপরে অনেকে জিজ্ঞেস করে যে এই পজিশনটাতে হলো আপনার ওয়ার্কিং ডে কয়দিন। বাট এগুলো আপনি কিন্তু ইন্টারভিউ বোর্ডে জিজ্ঞেস করবেন না, এগুলো আপনি পরে ডিসকাশন করার সুযোগ পাবেন। ইন্টারভিউ বোর্ডে আপনি জিজ্ঞেস করবেন কি যে আপনার এই যে পজিশনে জয়েন করতেছেন এরপরে ক্যারিয়ার ডেভেলপমেন্ট প্রোগ্রেস কি, এই অর্গানাইজেশনে আপনার পজিশনের মেইন চ্যালেঞ্জ কি, মেইন অপরচুনিটি কি, আপনাকে কিরকম ডেভেলপমেন্ট সুযোগ দেওয়া হবে, আপনার টিম মেম্বার কারা থাকবে, এই কোম্পানির স্ট্রেংথ কি, উইকনেস কি, এগুলো জিজ্ঞেস করবেন স্ট্র্যাটেজিক কোশ্চেন। বাট ডেফিনেটলি যেটা মানে কোনো ভ্যালু অ্যাড করবে না এই ধরনের কোনো কোশ্চেন করবেন। Evaluate the interviewer and the organization he or she represents. An interview is a two-way street. Conduct yourself cordially and respectfully while thinking critically about the way you are treated and the value and priorities of the organization. অনেক সময় ইন্টারভিউ বোর্ডে দেখবেন যে আপনাকে একটু প্রভোক করার চেষ্টা করবে। ইন্টারভিউয়ার আপনাকে প্রভোক করার চেষ্টা করবে আপনাকে, বাট আপনি এমন কোনো অ্যাটিটিউড বা কোনো কিছু করবেন না যেটাতে আপনাকে অন্য কোনো কিছু শো পায়। আমাকে কি শুনতে পাচ্ছেন আপনারা? জি শোনা যাচ্ছে ভাইয়া। আচ্ছা ঠিক আছে। Do you expect to be treated appropriately? If you believe you were treated inappropriately or asked questions that were inappropriate or made you uncomfortable, discuss this with a career service advisor or mentor. আপনার অনেক সময় কিন্তু হইতে পারে যে অনেক সময় ইন্টারভিউ বোর্ডে আপনার কোনো কোশ্চেন মনে হতে পারে যে এটা আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট না, বাট এটা ওখানে রিঅ্যাক্ট করবেন না। এটা হয়তো আপনি পরে হয়তো এইচআর এর সঙ্গে আলাপ করতে পারেন, আপনার বা আপনার কোনো মেন্টর থাকলে তার সঙ্গে আলাপ করতে পারেন যে এটা এই ধরনের কোশ্চেনটা কি অ্যাপ্রোপ্রিয়েট কিনা। তারপরে মেক শিওর ইউ আন্ডারস্ট্যান্ড দ্য এমপ্লয়ের নেক্সট স্টেপ ইন দ্য হায়ারিং প্রসেস। ইন্টারভিউ বোর্ডে এটা আপনি একটু ক্লারিফাই করে নিতে পারেন যে আপনার এই হায়ারিং এর নেক্সট প্রসেসটা কি। নো হোয়াট অ্যাকশন ইউ আর এক্সপেক্টেড টু টেক নেক্সট ইফ এনি। যদি তারা কোনো স্টেপ নিতে বলে, অনেক সময় আপনাকে প্রেজেন্টেশন বা এটা ওটা পাঠাইতে বলে, সেটা ক্লারিফাই করে নেবেন। When the interviewer concludes the interview, offer a firm handshake, make eye contact, depart gracefully. যখন ইন্টারভিউ শেষ হয়ে যায় তাদেরকে থ্যাংক ইউ বলবেন, খুব আই কন্টাক্টটা মেইনটেইন করবেন, একটা হ্যান্ডশেক করে সুন্দরভাবে চলে যান। After the interview, make notes right away so you don't forget critical details. ইন্টারভিউ শেষ হওয়ার পরে চেষ্টা করবেন যে আপনি যে ইন্টারভিউটা দিয়ে আসলেন সেইটার নিজের একটা সেলফ অ্যাসেসমেন্ট করার জন্য। আর যদি পারেন ইন্টারভিউয়ারকে একটা থ্যাংক ইউ নোট পাঠিয়ে দেবেন যে থ্যাংক ইউ আপনাকে ইন্টারভিউতে ডাকার জন্য এবং ইন্টারভিউটা সুন্দর হওয়ার জন্য। এগুলো হলো আমরা হলো ডোজ আমরা ইন্টারভিউতে করব। আর ইন্টারভিউতে কি করব না আমরা সেটাও আমি আপনাদের সঙ্গে হলো আলাপ করছি। ডোন্ট মেক এক্সকিউজ, টেক রেসপন্সিবিলিটি ফর ইওর ডিসিশন এন্ড ইওর অ্যাকশন। ইন্টারভিউ বোর্ডে অনেক সময় যেটা হয় আর কি, আমরা অনেক সময় একটু পেঁচায় গেলে বা জব রেসপন্সিবিলিটির মধ্যে একটু ঘাবড়ায় গেলে আমরা হলো এক্সকিউজ দেওয়া শুরু করি। প্লিজ এক্সকিউজ দিবেন না। ভুল বলে ফেললে সরি বললে বলবেন যে ভুল বলে ফেলছি বা জানেন না, ভুল বলে সরি বলে দিবেন যে আপনি জানেন না, শেষ। Don't make negative comments about previous employer or professor or others. এইটা অনেক বড় একটা ভুল করে ফেলি আমরা অনেক সময় ইন্টারভিউ বোর্ডে গিয়ে আগের অর্গানাইজেশন সম্পর্কে গুণকীর্তন করে আসি যে ওই অর্গানাইজেশন বেতন দেয় না, ওই অর্গানাইজেশন ভালো না, ওই অর্গানাইজেশনের পলিটিক্স আছে, ওই অর্গানাইজেশনের এমপ্লয়ারের কথা শুনে না।
এগুলো কখনো বলবেন না। আপনার কারেন্ট অর্গানাইজেশন বা প্রিভিয়াস অর্গানাইজেশনকে সবসময় পজিটিভলি রিপ্রেজেন্ট করবেন অর্গানাইজেশনের সামনে। কারণ আপনি যদি আপনার আগের অর্গানাইজেশনকে নেগেটিভলি রিপ্রেজেন্ট করেন, মানে আপনি যদি আমাদের কোম্পানিতে আসেন, আপনি আমাদের কোম্পানিকেও আরেক কোম্পানির কাছে গিয়ে নেগেটিভলি রিপ্রেজেন্ট করবেন। সো আপনি কখনোই হায়ার হবেন না। Don't falsify application material or answer to the interview question. কোনো কিছু falsify করে কোনো কিছু দিবেন না। Don't treat the interview casually. কখনো এটা ক্যাজুয়ালি নেবেন না। Don't give the impression that you are only interested in the organization because of the geographical location or salary. এইটা অনেক সময় আমরা ভুল করে ফেলি, যেটা যে ঠিক আছে আমার বাসা হলো উত্তরা, আমার উত্তরা বাসার কাছে একটা জব হইলে ভালো হয়, অথবা আমি আমার কারেন্ট অর্গানাইজেশনে 1 লাখ টাকা বেতন পাই, আমার আরেক অর্গানাইজেশনে গেলে 1,20,000 টাকা বেতন দিলে আমি চলে যাব। এই জিনিসগুলা কখনো ইন্টারভিউ বোর্ডে হাইলাইট করবেন না, বা ইন্টারভিউয়ারকে বুঝতেও দিবেন না যে আপনি এই জন্য জব চেঞ্জ করতে চাচ্ছেন। কারণ এইটা একটা ইম্পর্টেন্ট পার্ট, এবং এটাতে দেখা যাবে যে আপনার জন্য নেগেটিভ মার্কিং হবে। কারণ নেগেটিভ মার্কিং তখন আপনাকে বলবে যে আপনার হলো স্যালারি পিছনে ঘোরেন, বা আপনি ক্যারিয়ার গোলে ঠিক নাই। সব সময় ফোকাস করবেন যে আপনি যখনই এক অর্গানাইজেশন থেকে আরেক অর্গানাইজেশনে যাচ্ছেন বা জবে যাচ্ছেন, মানে হলো আপনি ক্যারিয়ার ডেভেলপমেন্ট করতে চান, আপনি লার্নিং অপরচুনিটি খুঁজতেছেন, এই জন্য আপনি হলো জব চেঞ্জ করতেছেন। তো এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, এবং আপনারা খুবই কেয়ারফুল থাকবেন এই ব্যাপারটাতে। তারপরে হলো ডোন্ট অ্যাক্ট অ্যাজ দো ইউ উড টেক এনি জব অর আর ডেসপারেট ফর দা এমপ্লয়মেন্ট। এই জিনিসটা কখনো ফোকাস করবেন না। অনেকেই আমরা ইন্টারভিউ বোর্ডে ফেলে বেড়ে, স্যার জব হইলেই হলো একটা, আমি যা পাবো তাই করবো। বিলিভ করেন এটা আপনার জন্য নেগেটিভ হবে। Don't make the interviewer guess that what type of work you are interested. It is not the interviewer job to act as a career advantage to you. অনেক সময় আমরা অনেক সময় ইন্টারভিউয়ারকে বলি যে স্যার আপনি বুঝে আমাকে একটা জব দেন। এটাও বলবেন না। আপনাকে আপনার ক্যারিয়ার গোল ফিক্স করে যেতে হবে। ইন্টারভিউ বোর্ডে কিন্তু এটা ওয়ান অফ দ্য কোর কোশ্চেন থাকে যে হোয়াট ইজ ইউর ক্যারিয়ার অবজেক্টিভ। আপনি সিভিতে যেটা ক্যারিয়ার অবজেক্টিভ লিখবেন এবং আপনি যেটা বলবেন সেটার মধ্যে যাতে কনসিস্টেন্সি থাকে। Don't be unprepared for typical interview questions. You may be asked all of them in every interview, but being unprepared will not help you. আপনি অনেক সময় আমরা যেটা আছে যে টিপিক্যাল কিছু কোশ্চেন থাকে, সেই কোশ্চেনগুলো প্রিপারেশন নিয়ে যায় না। এটা কিন্তু খুবই একটা ভুল ধারণা, আপনার প্রিপারেশন নিয়ে যাবেন। যেরকম কিছু টিপিক্যাল কোশ্চেনের একটা কমন কোশ্চেন যে হলো আপনার টেল মি অ্যাবাউট ইউরসেলফ। সো এইটা তো একদম ম্যাক্সিমাম অর্গানাইজেশনই আপনাকে জিজ্ঞেস করবে। এখন এখানে গিয়ে কিন্তু আমরা উল্টাপাল্টা করে ফেলি। আমরা হলো আমাদের ফ্যামিলি সম্পর্কে বলা শুরু করি, আমার বাবা কি করতো, মা কি করতো, ভাই কি করতো, বোন কি করতো, আমরা কয় ভাই বোন কি, এগুলো বলা শুরু করে দিই। বিলিভ মি, এগুলা বললে আপনার সম্পর্কে নেগেটিভ আইডিয়া হয়। আপনাকে যদি জিজ্ঞেস করা হয় যে আপনার সম্পর্কে বলতে, প্লিজ স্টার্ট করেন আপনার নাম দিয়ে, এরপরে শুরু করেন হলো আপনার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স যদি থাকে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স দিয়ে, আপনার এডুকেশন দিয়ে, আপনার এক্সপার্টাইজ এরিয়া দিয়ে, যেটা আপনার সিভিতে হয়তো হাইলাইট করেন না সেটা হাইলাইট করেন, বা আপনার যদি কোনো স্পেশাল অ্যাচিভমেন্ট থাকে বা কোনো অ্যাওয়ার্ড উইনার হন আপনি সেগুলো হাইলাইট করেন। বাট ডোন্ট সে দ্যাট ওকে আই এম সাইদুল হাসান ফ্রম উত্তরা, আই লিভ ইন মাই হোম ডিস্ট্রিক্ট ইন বগুড়া, এই ধরনের এগুলো বলেন না। ডেফিনেটলি আপনি লাস্টে গিয়ে হয়তো ফ্যামিলি সম্পর্কে একটু বলতে পারেন যে আমরা হলো উই আর হ্যাপিলি 4 ব্রাদার এন্ড সিস্টার, মাই ফাদার ইজ এ গভর্নমেন্ট অফিসার, লাস্টের দিকে বলতে পারেন। বাট প্রথম দিকে আপনার হাইলাইট থাকবে শুধুমাত্র হলো আপনার গুণকীর্তন করার জন্য, কারণ আপনাকে কিন্তু ওই সময় দিচ্ছে আপনাকে সেল করা বেসিক্যালি। তারপর অনেক সময় আমরা জিজ্ঞেস করি যে আপনার স্যালারি এক্সপেকটেশন কত। আপনারা অনেকেই গিয়ে আমরা আমতামতা করে শুরু করে দিই, বাট অর্গানাইজেশনে কিন্তু একটা স্যালারি এক্সপেকটেশন স্ট্যান্ডার্ড ফরম্যাট আছে। নরমালি চাওয়া হয় যে বলা হয় যে, বাট বাংলাদেশের কনটেক্সটে বলা হয় যে আপনার কারেন্ট স্যালারি থেকে 30% বেশি স্যালারি যদি হয় তাহলে আপনি হলো অন্য জবে চলে যাবেন। তো এখন আপনার স্যালারি পান করেন 100 টাকা, আপনি গিয়ে বললেন যে স্যার আমি স্যালারি এক্সপেকটেশন 200 টাকা, আপনি ইমিডিয়েটলি ড্রপ আউট হয়ে যাবেন, কারণ আপনার নিজের সম্পর্কে কোনো আইডিয়া নাই।
আপনি ম্যাক্সিমাম 130 টাকা বা 140 টাকা হয়তো স্যালারি চাইতে পারেন, বাট চাইলেও সেটা নিয়ে রিজিড থাকবেন না। পরে করবেন কি না করবেন সেটা পরের বিষয়, বাট ইন্টারভিউ করে রিজিড হবে না। তারপরে নোটিস পিরিয়ড সম্পর্কে জিজ্ঞেস করা হয়। আপনি কিন্তু জানেন যে আপনার এমপ্লয়ারের সঙ্গে আপনার কতদিনের নোটিস পিরিয়ড দিতে হবে, বাট অনেক সময় যেটা হয় আর কি, যে আমরা আন্দাজে বলে ফেলি যে আমরা 5-7 দিনে চলে যেতে পারবো। এটা এই ধরনের কাজ করেন না প্লিজ, কারণ এই ধরনের কাজ যদি করেন আপনারা হলে আপনাদের জন্যই লস হবে। তো এটাও করেন না। তো এই ধরনের কিছু কিছু কমন কোশ্চেন থাকে, সেগুলো কিন্তু আপনাদের প্রিপারেশন নিয়ে যেতে হবে। তারপরে জব সার্চ ক্যান বি হার্ড work and involve frustration. Don't exhibit frustration or a negative attitude in an interview. অনেক সময় হয় যে আমরা 10টা-15টা ইন্টারভিউ দিয়ে ফেলছি বাট এখনো জব পাচ্ছি না, সো আপনি ডেফিনেটলি একটা ফ্রাস্ট্রেশনে ভুগতে পারেন, বাট সেইটাতে কোনোভাবে ইন্টারভিউ করে এক্সিবিট না হয়। Don't go to extreme with your posture. Don't slouch and don't sit rigidly on the edge of your chair. এমন কোন পোস্টার বা জেস্টার আপনি ইন্টারভিউ বোর্ডে শো করেন না যেটাতে আপনাকে রিজিড মনে হয়। তারপরে এটা তো আমি মিস আপনাকে বললাম যে অনেক সময় যেটা হয় যে আপনার ইন্টারভিউ বোর্ডে এমন অবস্থায় যাবেন না যে আপনি চুইংগাম চাইছেন অথবা স্মোকের স্মেল আসতেছে। আপনার সেল ফোনটা অফ করে রাখবেন অথবা সাইলেন্ট মোডে রাখবেন যাতে কোনো কিছু না হয়, এবং কোনো ফোনের দিকে কখনো তাকাবেন না। ইন্টারভিউ বোর্ডে আরেকটা ইম্পর্টেন্ট পার্ট হলো যেটা আমাদের ফ্রেশাররা আমরা অনেক সময় যেটা করি, ইন্টারভিউ বোর্ডে যাওয়ার সময় আপনার প্যারেন্টস, পেড, স্পাউস, ফিয়ান্সে, আপনার ফ্রেন্ডস এদেরকে নিয়ে যাবেন না, কারণ এদেরকে যদি আপনি নিয়ে যান এটা শো করে যে আপনি হলো কনফিডেন্স এনাফ না। সো আপনি এগুলা আপনারা অ্যাভয়েড করার চেষ্টা করবেন। আমরা 10টা বডি ল্যাঙ্গুয়েজে টিক করে দিব, মানে টিক্স আপনাকে বলে দিচ্ছি, এটা খুবই শর্টলি আমরা দেখা যাবে আপনাদেরকে ছবি, যেটা আপনারা হলো যদি এই ধরনের করেন তাহলে আপনি ইন্টারভিউ হলে খারাপ হওয়ার সম্ভাবনা থাকবে বা নেগেটিভ হওয়ার সম্ভাবনা থাকবে। একটা হলো এরকম একটা লেজিনেস, যদি ব্যাড পোস্টার দিয়ে থাকেন তার মানে আপনি হলো কনফিডেন্স না, আপনার সম্পর্কে প্রথমে একটা নেগেটিভ আইডিয়া চলে হবে। তারপর যদি আপনি আই কন্টাক্ট যদি ঠিক মতো না করেন, দেখেন অপোজিটে যে ক্যান্ডিডেট আছে উনি আই কন্টাক্ট ঠিক মতো করতেছেন না, তাহলে আপনার হলো নেগেটিভ মার্কিং হবে। চপিং বা পয়েন্টিং এই ধরনের কোন অ্যাটিটিউড ইন্টারভিউ বোর্ডে শো করবেন না, তাহলেও আপনি নেগেটিভলি মার্ক হবেন। ক্রস আর্মে থাকবেন না, ইন্টারভিউ বোর্ডে কখনো ক্রস আর্মে থাকতে হয় না। ক্রস আর্ম মানে সিগন্যাল দেয় হলো যে আপনি হলো এটা আপনি হলো রিজিড, আপনি ওপেন না, ডিসকাশনের জন্য ওপেন না। আপনি এক্সেসিভ নডিং করবেন না, কথায় কথায় মাথা নড়ানোটা এই কাজটা করবেন না, তাহলে মনে হয় যে আপনার কনফিডেন্স নাই। নখ কাটা বা এই ধরনের কোনো কিছু করবেন না। হাত পিছনে রেখে পাবেন না বা বসবেন না। আপনি যেটা বলতেছেন এবং যেটা আপনার ফেশিয়াল এক্সপ্রেশন এই দুইটার সঙ্গে ম্যাচ করে না এইরকম কোনো কিছু বলবেন না বা করবেন না। আরেক দিকে তাকায় বা বারবার চোখ সাফল করে আপনি কোনো কিছু করবেন না। আশ্চর্যের মধ্যে তাকায় থেকেও কোনো কিছু করবেন না। টিপস ফর ইন্টারভিউ, এটা কয়েকটা টিপস আছে যে ইন্টারভিউর জন্য, যে the interviewer should be dressed formally and not casually. Have a pleasing appearance in the candidate's person is a significant part of the communication. Always carry an extra CV, a notepad to write, a pen, and all essential things required in the interview. Practice in advance. Prepare and rehearse for the unexpected also. Research a lot about the organization for which you are being interviewed. এটা কিন্তু মাস্ট করে যাবে। অনেক অর্গানাইজেশনই আছে আপনাকে ইন্টারভিউ সম্পর্কে জিজ্ঞেস করে যে অর্গানাইজেশন সম্পর্কে কি জানেন। As soon as interview gets over, pen down and name the interviewer, your strength and weakness, answer to question raised by you during the interview, and feedback of the interview. Be punctual, try reaching before time for the job. এটা আগেই বলে দিচ্ছি। Do not indulge or fight, এটাও বলে দিচ্ছি। Answer the question especially truly and undoubtedly. Be curious, এটাও বলেছি। Just be yourself. Do not make negative step at a commitment. Your body language is one of the key part of your interview. So আমরা কোশ্চেন এন্ড অ্যানসার সেশনে যাচ্ছি। কোশ্চেন এন্ড অ্যানসার সেশনে যাওয়ার আগে আপনাদেরকে আমি বলে দিচ্ছি থ্যাংক ইউ। আর আপনাদের যদি কোনো কোশ্চেন বা কোনো গাইডেন্স কখনো দরকার হয়
আপনারা ইজিলি আমাকে রিচ করতে পারেন। আমার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে saidul.aib@gmail.com। আমার সেল নাম্বারও দেওয়া আছে। আমার লিঙ্কডইনেও আপনারা আমার সঙ্গে অ্যাড হতে পারেন, যে কোনো সময় যে কোনো গাইডেন্সের জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। So thank you everyone. Thank you all of your time and patience, and I believe it will be a important session and learning session for all of you because আপনারা ম্যাক্সিমামই হলো ফ্রেশার। সো আপনাদের জন্য এটা অনেক একটা ইম্পর্টেন্ট পার্ট হবে। আমার মনে হয় যে আমরা কোশ্চেন এন্ড অ্যান্সার সেশনে চলে যাই। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ আমাদের আজকে সেশন স্পিকার সাইদুল হাসান ভাই। আমরা যেরকম এক্সপেক্ট করেছিলাম যে তিনি প্র্যাকটিক্যালি আমাদেরকে ভালো মতো বুঝিয়ে দিতে পারবে কিভাবে একটি ভালো সিভি তৈরি করতে হবে, কিভাবে ইন্টারভিউ ভালো মতো ফেস করা যাবে। এবং অবশ্যই আমি বিশ্বাস করি আপনারা আমার সঙ্গে বিশ্বাস করবেন যে খুবই ইন্টারেক্টিভ এবং খুবই আমাদের জন্য খুব মানে বোধগম্য একটি সেশন ছিল। যারা ফ্রেশার ছিলেন তারা খুব সহজেই তার কথাগুলি ক্যাচ করতে পেরেছেন। তো অনেক ক্ষেত্রে অনেক স্পিকারদের অনেক কথা আমাদের অ্যাকচুয়ালি আমাদের বুঝতে অনেক কষ্ট হয়। তো সাইদুল হাসান ভাই এমনভাবে আমাদের জন্য প্রেজেন্টেশনটা তৈরি করেছেন যেন আমরা খুব ইজিলি বুঝতে পারি। সো এই পর্যায়ে আমি প্রশ্নোত্তরের পূর্বে আমি চলে যাব আমাদের ডিস্ট্রিক্টের প্রফেশনাল ডেভেলপমেন্ট সার্ভিস ডিরেক্টর ডক্টর আরিফুল ইসলামের কাছে। অ্যাকচুয়ালি তার উদ্যোগেই আজকের এই প্রোগ্রামটি নেওয়া। তো আমি তাকে সংক্ষেপে কিছু বলার জন্য করব। ধন্যবাদ ডিয়ার কাউসার আহমেদ রুবেলকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আমি আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমি আইপিপি রোটার অ্যাক্টর আরিফুল হক চঞ্চল, ডিস্ট্রিক্ট প্রফেশনাল সার্ভিস ডিরেক্টর 3T বাংলাদেশ। ধন্যবাদ আমাদের আজকের ট্রেনারকে, প্রেসিডেন্ট রোটারি ক্লাব অফ গুলশান টাইগার, পাস প্রেসিডেন্ট রোটারি এক্স রোটারি পাস প্রেসিডেন্ট রোটারি ক্লাব বাড়িধারা সাইদুল হাসান ভাইয়াকে, যিনি আমাদেরকে খুব সুন্দর প্রাণবন্ত একটি সেশন দিল, যার মাধ্যমে রোটারি অ্যাক্টর আমরা যারা ফ্রেশার আমাদের জন্য খুব প্রয়োজনীয় ছিল এই ট্রেনিংটি। আমি বিশ্বাস করি আমাদের এখানে যারা রোটারি অ্যাক্টর আছি আমরা আজকে এই সেশনটি করে খুব উপকৃত। এবং ধন্যবাদ জানাচ্ছি রোটারি ক্লাব অফ উত্তরা প্লাসকে, উত্তরা প্লাসের প্রেসিডেন্ট নাজমুল হাসানকে, যারা এরকম একটি প্রোগ্রাম ডিস্ট্রিক্টকে উপহার দিয়েছে। আমরা আশা করি এরকম প্রোগ্রাম যদি রোটারি অন্যান্য ক্লাবগুলো যদি এরকম প্রোগ্রাম করতে চায় আমরা খুবই আগ্রহের সাথে প্রোগ্রামগুলো করব এবং আমরা তাদের সাথে অবশ্যই আমাদের ডিআর আবু কাউসার আহমেদ রুবেল অবশ্যই থাকবে। এই পর্যায়ে আমরা সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ আমাদের ট্রেনারকে, ধন্যবাদ আমাদের ডিআর এবং উত্তরা ক্লাবের প্রেসিডেন্ট নাজমুল হাসানকে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আরিফুল ইসলাম চঞ্চল ভাইকে। আমরা এ পর্যায়ে প্রশ্নোত্তর পর্বে চলে যাব। শুরুতেই প্রশ্ন করবেন ফাতেমা খাতুন, রোটারি ক্লাব রংপুর সেন্ট্রাল। আসসালামু আলাইকুম, ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আর এত সুন্দর প্রোগ্রামের জন্য অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি সাজিদ ভাইকে। তো আমার প্রশ্নটা হচ্ছে যে আমাদের ফর্মাল ড্রেসে যেতে হয় ইন্টারভিউর সময়, তো তখন হচ্ছে আমরা মেয়েদের ক্ষেত্রে যেটা হয়, আসলে আমি যতবার এই ধরনের স্টাডি গুলো করার চেষ্টা করেছি মেয়েদের ব্যাপারে ক্লিয়ার কোনো ধারণা আমি ওভাবে পাইনি। তো সেক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে যদি আমি শাড়ি পরি তো আমার সাথে হিজাব যদি আমি ইউজ করি তো হিজাবটা আমি পরতে পারবো কিনা, আর সাথে হচ্ছে আমার হাতে যদি পেপারস থাকে তো তখন হচ্ছে আমি হ্যান্ডব্যাগ ইউজ করতে পারবো কিনা। পেপারসে ফাইল থাকলো কিন্তু সাথে হচ্ছে আমার ভ্যানিটি ব্যাগ হ্যান্ডব্যাগ যদি থাকে তো সেটা আমি নিয়ে ইন্টারভিউ রুমে যেতে পারবো কিনা, এইটা আর কি জানতে। থ্যাংক ইউ ফাতেমা, খুব সুন্দর একটা কোশ্চেন করার জন্য। ডেফিনেটলি আপনি হলো শাড়ি বা সালোয়ার কামিজ বা বিজনেস অ্যাটায়ারের উপর নির্ভর করে আপনি যে কোনো ড্রেস আপে পরে যেতে পারেন, বাট এমন কোনো কিছু না যেটা হলো প্রফেশনালিজমের বাইরে বা আপনার পার্টি ড্রেস আপ এরকম কিছু না। ডেফিনেটলি আপনি হিজাব পরে যেতে পারেন না, আমার জানা মতে হলো এই ধরনের কোনো রেস্ট্রিকশন নাই। দুই একটা অর্গানাইজেশন হয়তো তাদের বিজনেস নেচারের জন্য হয়তো কিছু রেস্ট্রিকশন থাকলেও থাকতে পারে, বাট আপনাকে ইন্টারভিউ বোর্ডে এটা নিয়ে আমার বিশ্বাস কেউ কিছু করবে না। এবং হিজাবের জন্য জব হবে না এইরকম প্রেক্ষাপট বাংলাদেশে হতে পারে না, আমি তা বলবো না হয়তো, বাট পসিবিলিটি খুবই কম। আর ডেফিনেটলি আপনি হলো আপনার ভ্যানিটি ব্যাগ নিয়ে যেতে পারেন, এটাতে কোনো সমস্যা নাই। বাট যখন আপনি ইন্টারভিউ বোর্ডে ঢুকবেন চেষ্টা করবেন ইন্টারভিউ বোর্ডে ঢোকার সঙ্গে সঙ্গে আপনার ব্যাগ এবং ফাইল যেটাই থাকুক আপনার টেবিলের পাশে বা যে কোনো একটা পাশে রেখে দেওয়ার জন্য, যাতে এটা আপনার হাতের সঙ্গে না থাকে, তাহলেই আপনার হলো এটাই স্ট্যান্ডার্ড হবে আমার মনে হয়। থ্যাংক ইউ।
ওকে, পরবর্তী প্রশ্ন করবেন রোটারেক্টর মাহবুবুল ইসলাম, রোটারেক্টর সাতক্ষীরা। ধন্যবাদ ডিআর মহোদয়কে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আমি স্যারকে একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম, যে প্রশ্নটা হচ্ছে ডেরাজের ব্যাপারে। ডেরাজের আমরা কি ক্লাবে পিন করতে পারবো কিনা, রোটারি বা রোটারেক্টর পিন, আমরা রোটারিয়ান বা রোটারেক্টর পিন করতে পারবো কিনা ভাইবার সময়? অনেক সময় অনেকে পিন করে আসে, আমরা করতে পারবো কিনা? এই জায়গাটা যদি আপনি যে কোশ্চেনটা করছেন মাহবুব, খুবই সুন্দর একটা কোশ্চেন করছেন। আমি বলবো যে ডেফিনেটলি আপনি পিন করে যাবেন, কারণ রোটারি বা রোটারেক্টর পিনটা আপনার প্রাইড, এবং ইট শোজ দ্যাট আপনি একজন রোটারিয়ান, রোটারেক্টর রোটারিয়ান, এবং হু নোজ দ্যাট আপনার অপোজিট। জি স্যার। সাইদুল ভাই ভুলে বোধহয় মিউট হয়ে গেছে, একটু আনমিউট করে দিবেন। বাট ডেফিনেটলি এটা যদি থাকে আপনার জন্য অ্যাডেড অ্যাডভান্টেজ। আমি আপনাকে জাস্ট একটা ইনফরমেশন আপনি শেয়ার করতে চাই। আমাদের বাড়িধারা ক্লাবের একজন মেম্বার আর কি, ওনার একটা ইন্টারন্যাশনাল একটা জব করতেছিল। উনি আনকনসিয়াস মাইন্ডে আসলে পিনটা, ওনার যে ব্লেজারটা পরা ছিল সেই ব্লেজারের রোটারি পিনটা হয়ে গেছে। তো ওনার যে জবের যে ইন্টারভিউটা চলতেছিল, 5-10 মিনিট যাওয়ার পরে অপোজিটে যে পার্সন, উনি যখন জব পিনটা দেখে পিনটা তুমি এই পিন কেন করছো, তুমি কি রোটারিয়ান করো কিনা, কি করো না। পরের আধা ঘন্টার মতো ওনাদের ডিসকাশন হয়েছে শুধু রোটারি নিয়ে। তো ডেফিনেটলি এটা। ওকে, থ্যাংক ইউ। আরো দুজন প্রশ্ন করেছেন, শাওন সাহা এবং ব্ল্যাক হার্ট। আমি দুঃখিত আপনাদের প্রশ্নগুলি নিতে পারছি না। আই হোপ আপনারা ভবিষ্যতে আপনারা যখনই কোনো রোটারেক্ট প্রোগ্রামে জয়েন করবেন থ্রু অনলাইন প্ল্যাটফর্ম, অবশ্যই আপনাদের নামের পাশে আপনাদের ক্লাবের নামগুলি লিখে রাখবেন, তাহলে আমাদের আপনাদেরকে সম্বোধন করতে সুবিধা হবে। সো আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের স্পিকার সাইদুল হাসান ভাইকে, তার মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং এত সুন্দরভাবে আমাদেরকে বোঝানোর জন্য। আমি সাইদুল হাসান ভাইকে অনুরোধ করবো যদি তার শেষ বক্তব্য কিছু থাকে আমরা প্রোগ্রামটি শেষ করব। সাইদুল হাসান ভাই। থ্যাংক ইউ রুবেল ভাই। প্রথমেই আমি আপনাদের সবাইকে থ্যাংক ইউ দিতে চাই যে আপনারা প্রায় 2 ঘন্টা আপনারা সময় ব্যয় করে আমাদের সঙ্গে ছিলেন এতক্ষণ, এবং খুব ইন্টারঅ্যাক্টিভ সেশন হয়েছে, এবং আপনারা খুব আগ্রহের সাথে শুনেছেন এবং খুব সুন্দর সুন্দর কোশ্চেন করেছেন। সেজন্য আমি সবাইকে আপনাদের আন্তরিক ধন্যবাদ জানাতে চাই, এবং ভবিষ্যতেও যদি এরকম কোনো সেশনে কোথাও আপনাদের হেল্প লাগে আমাকে জানায়, এবং যদি মনে হয় যে আপনাদের পার্সোনাল লেভেলেও যদি কখনো কোনো হেল্প প্রয়োজন হয় আপনাদের সিভি রাইটিং এ বা ইন্টারভিউ গাইডেন্স ক্ষেত্রে, প্লিজ ফিল ফ্রি টু কমিউনিকেট উইথ মি। আর লাস্টলি আমি আবারও সরি যে আমি আপনাদের মিটিং এ 6 মিনিট থেকে 7 মিনিট লেট করে এসেছিলাম। থ্যাংক ইউ সবাইকে, স্পেশালি থ্যাংক ইউ টু রুবেল ভাই, প্রেসিডেন্ট নাজমুল, এন্ড প্রফেশনাল সার্ভিস ডিরেক্টর আরিফ, এত সুন্দরভাবে একটা সেশন অর্গানাইজ করার জন্য। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। আমি শেষ করবার পূর্বে আমার দুইজন ডিসিএটি এখানে উপস্থিত রয়েছেন, জেনারেল ডিসিএটি ডক্টর জহির আহমেদ শাকিল এবং ডিসিএটি ডক্টর শওকত আলী। তাদেরকে ধন্যবাদ আমাদের প্রোগ্রামে জয়েন করবার জন্য। আমি চলে যাচ্ছি প্রেসিডেন্ট নাজমুলের কাছে। নাজমুল। ধন্যবাদ রুবেল ভাইয়া। আমিও আসলে বলবো যে ভাইয়া আসলে খুব সুন্দর করে আমাদেরকে বুঝিয়েছেন যে আসলে এত সহজ ভাবে এত সাবলীল ভাবে উপস্থাপনা করে আমাদের বুঝিয়েছেন যে আসলে কিভাবে আমাদের একটা স্ট্যান্ডার্ড সিভি হওয়া দরকার। এটা আসলে আমাদের রোটারেক্টরদের জন্য খুব ইফেক্টিভ, খুবই প্রয়োজন। কারণ আসলে আমরা যেহেতু কিছু অনেকেই আসলে গ্রাজুয়েশন কমপ্লিট করছে বা অনেকেই গ্রাজুয়েশন কমপ্লিট করার পথে আছে, খুব শীঘ্রই হয়তো চাকরি করার জন্য অ্যাপ্লাই করবে, এমনই আমরা অনেক বেশি রোটারেক্টররা। তো সেক্ষেত্রে ভাইয়ের এই আমাদের যে এত সুন্দর করে একটা সিভি রাইটিং কিভাবে করতে হয় এবং একই সাথে ইন্টারভিউর জন্য কিভাবে প্রিপারেশন নিতে হয় সেগুলো অত্যন্ত সুন্দর করে বুঝিয়েছেন। অনেক ধন্যবাদ ভাইয়া। আর আরেকটা বিষয় হচ্ছে আসলে আমরা আসলে রোটারি ক্লাব অফ উত্তরা প্লাস সেই প্রফেশনাল ডেভেলপমেন্টের উপরে একটু বেশি ফোকাস করছি। কারণ হচ্ছে গিয়া সেই করোনার শুরু থেকেই নানা রকম প্যান্ডেমিক ইত্যাদির কারণে আসলে আমরা প্রায় 6 মাসের মতো ঢাকার বাইরেও ছিলাম অনেক ক্লাব মেম্বার। সে কারণে আমরা আসলে খুব একটা কমিউনিটি